বেশি বেশি করে ধরো সেক্স করে মেয়েদের ছেলেরা, যারা বেশি বেশি করে করে, তো সেই সময় শ্বাসের প্রভাব বহুত হয়। কি হবে? যারা সব সময় লিপ্ত, দেখবে সবসময় ওই কাজে ব্যস্ত আছে, তো তাদের বেশি দিন কিন্তু শ্বাস হিসাবে মানুষ আছে। আজকে শুনে নাও, এই পডকাস্টে বলে দিচ্ছি, শ্বাস হিসাবে মানুষ বাঁচে। ধরো কেউ 10 কোটি শ্বাস নিয়ে এসেছে, 10 কোটি শ্বাস সে যদি, এটা বলেও দিচ্ছে কিভাবে কমপ্লিট করবে, কিভাবে কমপ্লিট হয় না মানুষের। 10 কোটি শ্বাস সে যদি 50 বছরে কমপ্লিট করে, তা 50 বছরে তাকে চলে যেতে হবে, শ্মশান ঘাট হবে। সর্বসিদ্ধি দাতা মানেই হয়ে গেল সেখানে শুধু টাকা পয়সা থাকছে না, শুধু সংসার নয়, শারীরিক নয়, সমস্ত কিছু নিয়ে সর্বসিদ্ধি মানে কি? সর্বসিদ্ধি মানুষ জ্ঞান করতে পারে, মানুষ সিদ্ধি লাভ করতে পারে এই স্বর বিজ্ঞানের দ্বারা। আমরা যে শ্বাসটা নিচ্ছি, নাকের মধ্যে যে হেয়ারটা আছে, এ ফিল্টার হয়ে এয়ার আমাদের ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে যাচ্ছে। কারণ লাংস এমন একটা জিনিস সেন্সিটিভ, সেখানে যদি একটা ছোট কিছু ধূলিকণা ঢুকে যায় তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। একটা হাত, দুটো হাত, মা দুর্গার মতো 10টা নয়, কিন্তু মা দুর্গার 10টা হাত কি ইন্ডিকেট করে? যখন একটা মানুষ 10 রকম কাজকে সামলায়। অ্যাকচুয়ালি এটাই 10টা হাত নয়, 10 হাত শো করা হয়েছে, সিম্বলিজম। ওই সিম্বলিজম দেখে আমাদের কি ভাবতে হবে? যখন কোনো মহিলা এক হাতে বাচ্চা সামলাচ্ছে, ঘর সংসার সামলাচ্ছে, অফিস সামলাচ্ছে, তখন তাকে বলা হয় লাইফ। তোমার বিয়ে হবে, আমি পরিষ্কার বলেছি, তোমার বিয়ে হবে, তোমার লাইফ পার্টনারকে তোমাকে সঙ্গ দিতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাকে সঙ্গ দিতে হবে, একটা টাইম আছে, এটা সংসার। ওই যে চারটে প্রসেস আছে না, সংসার ধর্ম এটা, ওখানে ফুললি কনফিডেন্স করতেই হবে। যদি ওখান থেকে আরো ছাড়া করে, তাহলে তোমাকে আবার টানবে, সেখানে সমস্ত কমপ্লিট করো। ধীরে ধীরে ওখান থেকে তুমি নিজেকে সরাতে শিখবে। তুই দেখে নিও আমার কথা। আমার যাদের, তারা ভীষণ ইমোশনাল হয়, চন্দ্রের পাওয়ার তাদের মধ্যে আছে, ভীষণ ইমোশনাল। কেউ কিছু বলি হার্ট পায়, বালতি ভর্তি করে, চোখ দিয়ে বালতি ভর্তি করে। এরা ভীষণ ভীষণ আধ্যাত্মিক হয়। 2 নাম্বার ভীষণ আধ্যাত্মিক হয়। এরা মেডিটেশনে ভীষণ পটু। যদি মেডিটেশনে বসে, 1 নাম্বার যদি মেডিটেশনে বসে 1 ঘন্টাতে ওকে নিয়ে যাওয়া মুশকিল আছে, 2 নাম্বারকে 5 মিনিটের মধ্যে নিয়ে যায়। নিজে যদি কাউকে জ্ঞান দেয়, ধরো 7 নম্বরের কোনো জাতক জাতিকা কাউকে যদি জ্ঞান দেয়, সে আকাশ ছোঁয়া উঠে যাবে, কিন্তু এ সেই জায়গাতেই পড়ে আসবে। আর সে এসে বললো, আপনার কাছে এত জ্ঞান আমাদের সবাইকে দিচ্ছেন, আমরা কোথায় থেকে কোথায় পৌঁছে গেছি, আপনি এখানে। ও সেই কষ্টটা লাগবে। আচ্ছা দেখো, এরপরে না শুয়ে আছে, বাচ্চাকে দেখবে, ছোট্ট বাচ্চা, হয়তো 3-4 মাসের আছে, শুয়ে আছে, মা শুয়ে দিয়েছে, দেখবে নাভি থেকে শ্বাস উঠছে নামছে। সেই জন্য বাচ্চা এত অ্যাট্রাক্টিভ, প্রত্যেকটা বাচ্চা এত অ্যাট্রাক্টিভ। আচ্ছা, থার্ড আই চক্র যার ডিসব্যালেন্স আছে, বিশ্বাস করবে না ঈশ্বরকে, সবাই খারাপ তার চোখে। ঈশ্বর নেই, ঈশ্বরের বাবার নাম বলো, 1000 প্রশ্ন তাদের কাছে। মাস করতে হয়, 1 বছর করার পরে, 1 বছর কেন, অত দূর যেতে হবে না, যদি 2 মাস 3 মাস করার পরে তার জীবনে যদি না উন্নতি হয়, যদি না উন্নতি হয় তো আমাকে বলবে, হয়তো কমেন্ট করে দেবে। যারা শিখবে, আমার সূর্য নাড়ি হচ্ছে রাগ, যদি অটোমেটিক সূর্য নাড়ি তার চলতে থাকে, যদি 4 মাস তার সূর্য নাড়ি অ্যাক্টিভ থাকে, তার মৃত্যু অনিবার্য। স্বর বিজ্ঞান বলছে, আমি নয়। 4 মাস যদি কারো সূর্য নাড়ি অ্যাক্টিভ থাকে, তার মৃত্যু অসম্ভব ভাবি, সঙ্গে সঙ্গে তাকে স্বর সাধনা করতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমাদের সাথে যিনি আছেন তাকে আলাদা করে পরিচয় আপনারা দেবো মানে কিছু বলার নেই। হ্যাঁ, আপনাদের কিন্তু সহজে বলবো, আপনাদের জন্য কিন্তু আজকে আমি এখানে, এবং আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি এটা কেন বললাম, আগের পডকাস্টগুলো কেন বলি না, বা হ্যাঁ, আজকে যিনি পডকাস্ট আছেন সুজাতা ম্যাম, তিনি সবসময় বলেন যারা তোমার আশেপাশে আসে, বা যাদের জন্য তুমি এত দূর এগিয়েছো, যাদের জন্য তুমি কাজ করছো, তাদেরকে সবসময় থ্যাংক ইউ বলো। এবং আপনাদের জন্যই আজকে আমি এখানে, এবং এত ভালো ভালো মানুষরা আমার এখানে চরণধুলি দেন, এবং তাদের জন্যই আজকে আমি এতটা উঠতে পারছি। আজকে যে বিষয়টা আছে, হ্যাঁ, আপনারা যার জন্য ক্লিক করে, সেটা হচ্ছে স্বর বিজ্ঞান। স্বর মানে তো আমরা জানি আওয়াজ। এই আওয়াজটা কোথাকার? দেবাদিদেব মহাদেবের জ্ঞান, এবং সেখান থেকে কি করে মা পার্বতী কীভাবে এই জিনিসটাকে আমাদের সারা বিশ্বে মানুষের মধ্যে রয়েছে, প্রত্যেকটা বিষয়। এবং আপনারা যদি আজকের এই পডকাস্টটা শোনেন না, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ম্যাম পুরোপুরিভাবে আপনাদেরকে একটা মানুষ কিভাবে ভাবতে পারে, বা একটা মানুষ কিভাবে নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পারে, নিজের শ্বাস কতটা হতে পারে, কতটা নিঃশ্বাস, মানে এটা আমি খুব প্রথমবার শুনছি। মানে এইগুলো না, বিশ্বাস করে পডকাস্ট যদি না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর আমি রিকোয়েস্ট করব, পুরোটা দেখুন, নাম্বার দেওয়া আছে। এবং ম্যাম এতগুলো মডেলিটি নিয়ে কাজ করেন, যেটাতে আপনি যদি যে কোনো বিষয় নিয়ে ম্যামকে ফোন করতে পারেন। অনেক টাকা খরচা করেছেন ডাক্তারবাবুর কাছে, এবং অনেক বিষয় আপনারা খরচা করে ফেলছেন,
তো কিছুটা যদি ম্যামের সাথে কথা বলে কনসাল্ট করে ভালো করা যেতে পারে। আমি বেশি আর কথা বলবো না। হ্যাঁ, যারা ফেসবুকে যারা দেখেছেন মেমকে, আপনারা 2 মিলিয়ন ভিউজ দিয়েছেন ফেসবুকে। থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক দিয়ে দেখছেন, ইউটিউব দিয়ে দেখছেন, তাদেরকেও ধন্যবাদ। হাত জোর করে আমি থ্যাংক ইউ জানাবো। আর যারা বিশ্বের বাঙালির কাছে এরকম ভালো ভালো মানুষকে পৌঁছে দিতে, বা আপনারা যদি চান আপনারা নিজেরা এসে কিছু ভালো তথ্য দেওয়ার জন্য এই নাম্বারে কল করবেন, বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স বা কোনো প্রমোশনাল কাজ করতে চাইছেন তার জন্যও কন্ট্যাক্ট করতে হবে, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? আই এম ফাইন। তুমি কেমন আছো কৌশিক? আমিও ভালো আছি ম্যাম, থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। ওয়েলকাম। কেমন লাগছে? আমি প্রথমেই বলি, আমি পডকাস্ট করে গিয়েছিলাম এর আগের বারে স্পিরিচুয়ালিটি নিয়ে। তো অনেক মানুষের অনেক ভালোবাসা আমি পেয়েছি। আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি। অনেক মানুষের অনেক ভালোবাসা আমি পেয়েছি, তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও আজকে চেষ্টা করব তাদের জন্য আরও কিছু নতুন কিছু দিয়ে যেতে। এবং যারা স্পিরিচুয়ালিটি করতে পারেননি, অনেকের অনেক রকম প্রবলেম ছিল, তাদের জন্য অ্যানাউন্সমেন্ট করছি। অনেক ছোট ছোট আমি কোর্স নিয়ে এসেছি তাদের কথা ভেবে, একদম পকেট মানে বাজেটের মধ্যে তাদের জন্য। তারা আবারও আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। স্পিরিচুয়ালিটি শিখতে বা যে কোনো জিনিস শিখতে একবার কন্ট্যাক্ট করুন। আর আজকে তো একদম যে স্বরবিজ্ঞান নিয়ে কথা বলবো, হুম। যারা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালোভাবে বুঝুন, সবার জন্য দারুণ মিরাক্কেল হবে, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমিও ওয়েলকাম। মানে ম্যামকে বলবো, ম্যাম একমাত্র মানুষ যিনি আমাকে বলছিল কৌশিক তুমি এই জিনিস নিয়েই করো, তুমি হবে ভালো কিছু। আজ সত্যি ফেসবুকে ম্যামের একটা যে পুরো পডকাস্টটা 2 মিলিয়ন যান, এবং থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের গ্রোথের জন্য আপনি অনেকটাই দায়ী আছেন। ওয়েলকাম। আর সবই ইউনিভার্সের কৃপা। আমি ইউনিভার্সে সবসময় মেনে চলি। আমার গুরুদের আশীর্বাদ আছে, আমার স্টুডেন্টদের, এবং তোমার ভিউয়ার্স মানেই যে যারা আমার দেখেছে তারা আমারও ভিউয়ার্স, এবং আমার নিজস্ব চ্যানেলও আছে, তারাও আমার ভিউয়ার্স। তো তাদের জন্য তাদের সবার দোয়া কিন্তু। আজকে তুমি ধরো গ্রো করছো, তারাও দেখছে বলে। হুম হুম, তো তাদেরকে নিশ্চয়ই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই। মন থেকে। আপনারা অনেক ভালো থাকুন, আগে বাড়ুন, সব কিছু শেখার চেষ্টা করুন। আছে অনেক কিছু, নিজেকে জানুন, নিজেকে পাল্টান, এবং নিজেকে জানতে শিখে এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে করুন যাতে আপনি আপনার আইডেন্টিটি নিজে বানাতে পারেন। এই যে নিজে যখন কিছু করবেন না, তার স্বাদ ভীষণ আলাদা। শুধু খাবারের স্বাদ নয়, আমাদের নিজেদের একটা পরিচয় নিজেরা গড়ার এবং সবকিছু জানার জন্য আমাদের সবার ভীষণ দরকার। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আপনাদেরকে থ্যাংক ইউ, আপনারা এত আমাদের সাথে এখনো চলছেন 2023 শেষ থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম। তো welcome. আজকের পডকাস্ট স্টার্ট করি তাহলে। একদম। তো ম্যাম আমাদের আজকের পডকাস্টের স্বর বিজ্ঞান। স্বর বিজ্ঞান। স্বর মানে তো আওয়াজ। স্বর মানে আওয়াজ, অনেকেই বলেন। আমার অনেক স্টুডেন্টরাও আমাকে বলেন যে স্বর মানে যে আমরা গান করি সারেগামা পাদানিসা। তো স্বর তো ওটাও, কিন্তু এই স্বর বিজ্ঞান হচ্ছে যে শ্রাবণ মাস পড়েছে। তো শ্রাবণ মাস মানে শিব বাবার মাস। এই শিব বাবারই শিব সরোদয়। শিব সরোদয় হচ্ছে শিব বাবার। মাতা পার্বতী, প্রথমে শিব বাবা এবং মাতা পার্বতীকে প্রণাম জানাই। এটা শিব বাবার জ্ঞান মাতা পার্বতীকে দিয়েছিলেন। এই শিব সরোদয় বলা হয়, এবং সর্বসিদ্ধি যোগ। প্রণাম জানাই ওনাদের উদ্দেশ্যে, এবং আমার সমস্ত গুরুকে প্রণাম জানিয়ে আমি যাদের কাছ থেকে শিখেছি তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই, এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই আমাকে পডকাস্টে আসতে বলার জন্য। তো শিব সরোদয়, মাতা পার্বতী লক্ষ্য করলেন যে পৃথিবীতে মানুষ এত কষ্টে আছে, সবার দুর্দশা কিন্তু খুব একটা ভালো নয়। মানে মানুষ পাচ্ছে না কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, মানুষের জীবন বিপন্ন হতে চলেছে। সেই জায়গায় মাতা পার্বতী শিব বাবার কাছে বললেন যে কিছু তো একটা উপায় বলুন যাতে করে সমস্ত পৃথিবীর মানুষ তারা একটা রাস্তা পায়, নিজেকে বুঝতে শেখে। তখন শিব বাবা বললেন যে হ্যাঁ, রাস্তা তো দেখাবো, উপায় তো বলবো। তখন মাতা পার্বতী বলবেন সর্বসিদ্ধিদাতা, সেই জ্ঞান দিতে হবে। সর্বসিদ্ধিদাতা মানেই হয়ে গেল সেখানে শুধু টাকা পয়সা থাকছে না, শুধু সংসার নয়, শারীরিক নয়, সমস্ত কিছু নিয়ে সর্বসিদ্ধি মানে কি? সর্বসিদ্ধি মানুষ জ্ঞান করতে পারে, মানুষ সিদ্ধি লাভ করতে পারে এই স্বর বিজ্ঞানের দ্বারা। তো স্বর বিজ্ঞান আমি ডিটেলসে বলতে চাই অডিয়েন্সের জন্য। অনেকের কাছেই এটা মনে হয় যে এটা গানের স্বর, কিন্তু এই স্বর হলো আমাদের যে নিঃশ্বাস নিচ্ছি, যে শ্বাস নিচ্ছি, এই শ্বাসই হলো আমাদের স্বর। আর এই স্বরেরই বিজ্ঞান আমরা আজকে শিখব। এটুকু কমপ্লিট।
আচ্ছা, এবারে আমি আগে এটাকে আরো বিশ্লেষণ করার চেষ্টা করছি যাতে করে মানুষের কাছে সুবিধা হয়। তো আমাদের সাধু ঋষিমুনিরা বলে গেছেন আমাদের ৭২,০০০ নাড়ি আছে আমাদের শরীরের মধ্যে। যেই ৭২,০০০ নাড়িকে যদি আমরা পৃথিবীকে বেষ্টন করি, প্রায় ৭ বার বেষ্টন হবে। আমাদের শরীরের মধ্যে আছে ৭২,০০০ নাড়ি, যেটা চ্যানেলাইজ এনার্জি চ্যানেল বলা হয়। এর থেকে মুখ্য ১০টা নাড়ি, মুখ্য ১০টা নাড়ি, সেগুলো ঋষিমুনিরা নাম করে গেছেন। তাদের নাম হচ্ছে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, গান্ধারী, হস্তজিহ্বা, উষা, যশস্বিনী, আলম্বুসা, কুহু, শঙ্কিনী। এই ১০টা নাড়ি। এই ১০টা প্রমুখ নাড়ির মধ্যে ৩টে হচ্ছে মেন, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না আমাদের বডিতে কোথায় আছে ঋষিমুনিরা ভালোভাবে বলে গেছেন। আমাদের যে নস্ট্রিল, এই নস্ট্রিলে আছে ২টো নস্ট্রিল। কিন্তু অনেকেই জানে না যে একটা নস্ট্রিল দিয়ে আমরা শ্বাস নিই, ২টো চলে না। হাত দিয়ে দেখতে পারো, টেস্ট করতে পারো। যারা অডিয়েন্স আছে নাকের নিচে হাত দিয়ে দেখুন, একটা চলছে, ২টো কখনো চলবে না। চলবে ২টো, আমি সে কথায় আসবো। যে কোনো একটা চলবে প্রত্যেকটা ঠিকই মানুষের। তো, আমার এটা চলছে। রাইট চলছে, হুম। কারণ আমি তোমাকে স্বরের মধ্যে কন্ট্রোল করে নিয়েছি। কেন? আমি তোমাকে কন্ট্রোল করে নিয়েছি স্বরের মধ্যে। এটা তো আগে থেকেও হতে পারে। নো, তুমি দেখো না কি হয়। এই হচ্ছে স্বর বিজ্ঞান। এই স্বর বিজ্ঞান আজকে আমি শিখিয়ে দিয়ে যাব কে পডকাস্টের মাধ্যমে অনেক কিছু জিনিস, যারা আপনারা ডেলি রুটিনে ব্যবহার করে অনেক সাফল্য করতে পারবেন। তাহলে আমাদের ডান নস্ট্রিল আর বাম নস্ট্রিল, ডানকে বলা হয় পিঙ্গলা বা সূর্যনাড়ি, লেফটকে বলা হয় বাম নাসিকা বা চন্দ্রনাড়ি। যখন আমাদের রাইট নস্ট্রিল চলবে তখন সূর্য আমাদের শরীরের মধ্যে অ্যাক্টিভ, তার মানে আমাদের ডান দিকটা অ্যাক্টিভ, বাঁ দিকটা কিন্তু ইনঅ্যাক্টিভ। তোমার ডানটা চলছে মানে তোমার বাঁ দিকটা এখন ইনঅ্যাক্টিভ। সব বলবো, ডিটেলসে সব বলে যাবো, অডিয়েন্সরাও আশা করছি খুব সুন্দরভাবে আজকে বুঝবে। তো আমাদের রাইট নস্ট্রিল যখনই চলবে, যে যার রাইট নস্ট্রিল, আমার এটা মিরর এফেক্ট হতে পারে যেহেতু ক্যামেরা আছে, তো যে যার, এটা আমার ডান হাত, আমার রাইট নস্ট্রিল এটা। রাইট নস্ট্রিল যখন চলবে সূর্যনাড়ি চলবে। হুম। যখন বাম নস্ট্রিল চলবে তখন অটোমেটিক ডান বন্ধ হয়ে যাবে। দেখো, এটা তো আমি হাত দিয়ে চিপছি বলে। হ্যাঁ, নালে আমি দেখে নেবো, চেক করবো কি করে, সব বলে দেবো। আমার এখন বামটা একটা যখন হানতে চলবে এসছে। চন্দ্রনাড়ি চলবে। বামটা। বামটা যখন চলবে চন্দ্রনাড়ি চলবে। কতক্ষণ ছাড়া ছাড়া এটা চেঞ্জ হয়? ১ ঘন্টা, ১০০ ঘন্টা পর্যন্ত চেঞ্জ হয়। কিন্তু যোগীরা যদি মনে করে যে শুধু রাইট নস্ট্রিল চালাবে, অনেকক্ষণ চালাতে পারে, কিন্তু তারও একটা সময় সীমা আছে। যদি রাইট নস্ট্রিল অনেক দিন ধরে চলে, মারাত্মক বিপদ, সেটাও সব বলে দেবো। তো তাহলে আমি পরিচয়টা আগে করিয়ে দিই। রাইট নস্ট্রিল যখন চলবে তখন আমাদের সূর্যনাড়ি অ্যাক্টিভ, মানে আমাদের যে শরীরটাকে যদি আধা আধি করা যায়, তো রাইট দিকটা অ্যাক্টিভ আর বাঁ দিকটা ইনঅ্যাক্টিভ। পরমাত্মা এই কন্ডিশন আমাদের শরীরের মধ্যে করেছে। যখন রাইট বন্ধ হয়ে যাবে তখন লেফট শট চলবে, লেফট শট চলবে, অটোমেটিক রাইট বন্ধ হয়ে যাবে, তখন আমাদের চন্দ্রনাড়ি চলবে। তখন আমাদের বাঁ দিকটা অ্যাক্টিভ আর ডান দিকটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যখন এই রাইট থেকে বামে যাবে, রাইট থেকে লেফটে যাবে, আর লেফট থেকে যখন রাইটে চেঞ্জ হবে, তখন দুটো স্বর একসঙ্গে চলে। একে বলা হয় সুষুম্না স্বর, একে বলা হয় সুষুম্না। মিডিলে দুটো একসঙ্গে চলবে, দুটো একসঙ্গে চলবে, এই হচ্ছে সুষুম্না স্বর। এবারে রাইট নস্ট্রিলের কাজ কি? রাইট নস্ট্রিলের কাজ হলো সূর্য স্বর, যখন আমাদের পৃথিবীতে যা আছে আমাদের বডিতেও তাই আছে, পরমাত্মা এইভাবে বানিয়েছেন। তোমার ঘরে এসি চলছে, যদি এসিটা তুমি ২৪ ঘন্টা চালিয়ে রাখো, ৪৮ ঘন্টা চালিয়ে রাখো, তাহলে কি হবে? পুড়ে যাবে, গরম হয়ে যাবে। তোমার কাছে যদি একটা মোটর থাকে, ইঞ্জিন থাকে, তুমি যদি সবসময় সেটাকে অনবরত চালিয়ে রাখো, তাহলে কি হবে? গরম হবে, পুড়ে যাবে। সেটাকে রেস্ট দিতে হবে। তো পরমাত্মা আমাদের শরীরকে এমন কন্ডিশনে তৈরি করেছে, একদিকটা অ্যাক্টিভ হবে, একদিকটা অফ থাকবে, আবার এদিকটা অফ রাখবে, এদিকটা অ্যাক্টিভ হবে। এবং নস্ট্রিলের মধ্যে আমরা যে শ্বাসটা নিচ্ছি, নাকের মধ্যে যে হেয়ারটা আছে, এ ফিল্টার হয়ে এয়ার আমাদের ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে যাচ্ছে।
কারণ লাংস এমন একটা জিনিস সেন্সিটিভ, সেখানে যদি একটা ছোট কিছু ধূলিকণা ঢুকে যায় তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। ঠিক আছে? তো আমরা যখন রাইট শট নিচ্ছি তার মানে সূর্য, পৃথিবীতে সূর্য আছে, যখন সূর্য ওঠে তখন কি মানুষ দিনের আলোয় অনেক কিছু কাজকর্ম করে। তো ঠিক সেরকম যখন আমাদের রাইট নস্ট্রিল জ্বলবে তখন আমাদের বডিতে সূর্য নাড়ি অ্যাক্টিভ হবে, তখন আমাদের সমস্ত বলশালী কাজ করতে হবে। বলশালী কাজ মানে ধরো কোথাও যেতে হবে, এছাড়া ফুটবল খেলা, যখন যে কোনো স্পোর্টস, পুলিশ, আর্মি, যে কোনো এই জিনিস করতে পারবে। যখন লেফট শট চলবে তখন আমরা কিন্তু বলশালী কাজ করতে পারবো না, হাজার বললেও পারবো না। তখন কি হবে? তখন যে আমাদের ভেতরে যে একটা ইচ্ছা, ভাবনা, চিন্তা, আমি ড্রয়িং করছি, সুন্দর করে একটা ড্রয়িং করব, মনের ভাব প্রকাশ, শান্ত, তখন আমাদের চন্দ্রনাড়িতে কাজ হয় মনের ভাব প্রকাশ করাতে। ঠিক আছে? সেখানে সূর্যনাড়ি অ্যাক্টিভ থাকলে হবে না, চন্দ্রনাড়ি অ্যাক্টিভ থাকতে হবে। এবার যখন সুষুম্না যখন অ্যাক্টিভ হবে তখন সুষুম্না মানেই হয়ে গেলে সংসারের কোনো কাজ করা বারণ। সংসারের কোনো কাজ করা বারণ মানে আমরা খেতে পারবো না, জল খেতে পারবো না, খাবার খেতে পারবো না, কোথাও যেতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না, গাড়ি চালাতে পারবো না, কিচেনে না থাকাটাই বেটার। যদি না জানাই হয় ঠিক আছে, কিন্তু জেনে শুনে এটা করা খারাপ। যদি সুষুম্নাতে শুধু আমরা কি করতে পারি, শুধু আধ্যাত্মিক। সুষুম্নাতে শুধুমাত্র মন্ত্র চ্যান্টিং, পূজা পাঠ, আধ্যাত্মিক, ইউনিভার্সাল কানেক্টেড যারা ধ্যান মেডিটেশন করেন, যারা আধ্যাত্মিকে আছেন তারা জানেন। এটুকু ক্লিয়ার? এবারে সুষুম্না স্বর এবং আমাদের যে রাইট স্বর আমি বললাম এর নাম সূর্যনাড়ি, রাইট নস্ট্রিল কেউ বলে, কেউ যে বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, ইড়া পিংলা বলেও ডাকা হয়, ইড়া পিংলা সুষুম্না বলে ডাকা হয়। এবারে এই সুষুম্না নিয়ে আমি কথা বলি। সুষুম্না স্বর হচ্ছে, অনেকেই ভাবেন যে সুষুম্নাতে প্রবেশ করা মানেই আমরা ঈশ্বরের দুয়ারে প্রবেশ করে গেলাম। এটাই ভ্রম, এটাই ভ্রান্ত ধারণা। সুষুম্না স্বরে প্রবেশ করা মানেই একটা খোলসের মধ্যে, আমরা স্পিরিচুয়ালিটির খোলসের মধ্যে প্রবেশ করছি, এখানে কিচ্ছু নেই, শুধু দ্বার একটা। সুষুম্না মানে দুটো নস্ট্রিল একসঙ্গে চলবে। তো এখানে যখন আমরা প্রবেশ করব তখন ধীরে ধীরে মানুষ ভাবে আমি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে গেছি, কিন্তু না, এটা একটা জাস্ট খোলস, জাস্ট ডোর। এর ভেতরে আছে বজ্রিনী নাড়ি। যখন আরো ধ্যান মেডিটেশনে বসে সুষুম্নায় যখন প্রবেশ করে তখন যে সাধু রাজা, সাধক সাধিকারা যখন ধ্যান মেডিটেশন করে তখন এইভাবে সুষুম্নাতে কি হয়, খুব সহজে পৌঁছে যাওয়া যায়, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া যায়। এরপর যখন এর ভেতরে পৌঁছাতে পৌঁছাতে গভীর ধ্যানে মগ্ন হয়ে যায় তখন বজ্রিনী নাড়ির ভেতরে এন্টার করে মানুষ। তো বজ্রিনী নাড়ির মধ্যে যখন এন্টার করে তখন সূর্যের মতো পাওয়ার শরীরের মধ্যে আসে এবং মেরুদণ্ডে অগ্নি উৎপাত হয়, উপর দিকে চলে অগ্নি। তো মানুষ ভাবে কুণ্ডলিনী শক্তি জাগৃত হচ্ছে, সেখানেই ভ্রম প্রকাশ হয়, ওখানে মানুষের অহংকার এসে যায়, সাধক সাধিকাদের অহংকার এসে যায়, আমি বহু কিছু দেখে ফেলেছি। ওখানে ভ্রম প্যাদা করে ইউনিভার্স, যাতে ওখান থেকে অহংকারের নিচে নেমে যায়, কুণ্ডলিনী শক্তি ওপরে উঠতে পারে না আর। ওর পরে আসে চিত্রাণী নাড়ি, আরো গভীরে যখন যাবে আসবে চিত্রাণী নাড়ি, আরো গভীরে, ধ্যানের আরো গভীরে সুষুম্না এন্টার করলো, সুষুম্না এন্টার করার পর বজ্রিনী নাড়ি, তারও পরে আছে বজ্রিনী নাড়িতে যখন এন্টার করবে তখন একদম সূর্যের মতো শক্তি সেখানে প্রবাহমান, বজ্রসম শক্তিসম। তারপরে হবে বজ্রানী নাড়ির পরে হচ্ছে তোমার হচ্ছে চিত্রাণী নাড়িতে প্রবেশ করবে। চিত্রাণী নাড়ি হচ্ছে চন্দ্রের মতো শীতল, সেখানে মানুষ হোয়াইট লাইট, ব্লু লাইট, পিঙ্ক লাইট, এই সমস্ত লাইট দেখতে পায়। এখানেই আসে ব্রহ্মনাদ, যেখানে অনাহত নাদ শোনা যায়, কানে ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, বাঁশির ধ্বনি, এগুলো শোনা যায়, অনাহত নাদ বলা হয়। এরপরে আসে ব্রহ্মদুয়ার। সেই ব্রহ্মদুয়ারে যখন সাধক সাধিকারা এন্টার করে তখন শিব আর শক্তির মিলন হয়। সহস্রায় আছে আমাদের শিব, শক্তি আছে আমাদের কুণ্ডলিনীতে। কুণ্ডলিনী থেকে মা শক্তি, মহাশক্তি উপরে উঠতে 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 একদম ক্রাউনে ব্রহ্মদ্বারে প্রবেশ করেন। তখন শিব শক্তির মিলন, সাধক বা সাধিকা একদম
ব্রহ্মে লীন হয়ে যাওয়া, যাকে বলে ধ্যানের গভীরে চলে যাওয়া। তো এই যে বজ্রিনী নারী, তোমার হচ্ছে সুষুম্না নারী, বজ্রিনী নারী বা বজ্র নারীও অনেকে বলে, এইভাবে অগ্রসর ধীরে ধীরে হতে হয়। সেটুকু ক্লিয়ার হয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই। এরপরে এতে কি কাজ হয়? হ্যাঁ। আচ্ছা, তোমার কোনো কোশ্চেন আছে এখান থেকে? আগে বলো, আমি তো আমার না, মতো আমি বলে আমি দিচ্ছি। শুনছি এই জিনিসটা যে মানে ধ্যানে যাওয়াটা যে এতটাই যে অনেকে ভাবে যে হয়ে যায় সহজে, বসে থাকবো, যেটা বলবে সেটা শুনছি, না, মানে একটা হয়ে যাবে, মানে ইজি মেডিটেশন, ব্যাপারটা, একটা হ্যাঁ মেডিটেশনটা না, হ্যাঁ, ইজি একটা ব্যাপার। মেডিটেশন কি, মেডিটেশন কেন করে? আগে বলিয়ে বলিয়ে প্র্যাকটিস করানো, যে তুমি হ্যাঁ। এটা এই পথে যাও, এইভাবে যাও, এই দেখো, ওই হুম দেখো, হুম সেই হুম দেখো। হুম হুম যখন সাধক মেডিটেশন পার করে, মেডিটেশন মানেই ধ্যান, হুম ঠিক আছে, কিন্তু ধ্যানের গভীরে যাওয়া মানে একা যাবে, চুপচাপ বসে থেকে একা। ধরো রাইট নস্ট্রিলে ধ্যান করছে, তো রাইট নস্ট্রিলে অনেকে বসে পড়ে, চেক করলো না, হয়তো বসে পড়লো, হুম তো হুম মন ছটফট করবে ধ্যানে বসে, বিরক্ত লাগবে, ধ্যানে মন বসবে না। আরে কেউ আমাকে ডাকলো না তো, ওই কাজটা বাকি আছে, রান্নাঘরে কেউ ঢুকলো না তো, ওকে খেতে দিতে হবে, কি করছে কে জানে, এই সমস্ত চিন্তা আসবে। কেউ কিছু বলেছে, সেই চিন্তা আসবে, ঠিক আছে। কিন্তু বাদিকেরটা আমি কি করে অ্যাক্টিভ করবো ওটা? সব শিখিয়ে দেবো এতে, ওকে। ফ্রি অফ কস্ট, বিলকুল ফ্রি অফ কস্ট, নিশ্চিন্তে রহো। ঠিক না, আছে। আমরা যখনই আমি এরকম শুনি যে আমি না ধ্যানে যেতে পারি না, এবং অনেকের প্রবলেম ম্যাম এগুলো, যে ধ্যানে গেলে আমি ঘুমিয়ে পড়ি, হ্যাঁ মানে আমার না শরীরটা মানে ঠিক থাকে না, হ্যাঁ অনেক সময় গরম লাগে, চক্রগুলো যখন ব্যালেন্স হচ্ছে অনেকের হ্যাঁ গরম হয়। ম্যাম এইগুলো যদি আমি করলাম, হ্যাঁ। করার পর আমার কি যে কোনো কাজে ইজি মনে হবে, নাকি এটা খুব মানে সংসার ধর্ম থেকে আমি ত্যাগ হয়ে যাবো, মানে সাধু সন্ন্যাসীর কাছে চলে যাবো? তাহলে এটা নিয়ে আগে বলে দিই। হ্যাঁ, এটা ঠিক। সংসার নিয়ে দেখো, আমাদের কটা হাত? দুটো হাত। দুটো হাত। মা দুর্গার মতো 10টা নয়, কিন্তু না। মা দুর্গার 10টা হাত কি ইন্ডিকেট করে? যে যখন একটা মানুষ 10 হুম রকম হুম কাজকে সামলায়। একদম অ্যাকচুয়ালি এটাই। এটাই। 10টা হাত নয়, 10 হাত শো করা হয়েছে। হুম সিম্বলিজম। হুম ওই সিম্বলিজম দেখে আমাদের কি ভাবতে হবে, যখন কোনো মহিলা এক হাতে বাচ্চা সামলাচ্ছে, ঘর সংসার সামলাচ্ছে, অফিস সামলাচ্ছে, তখন তাকে বলা হয় মা দুর্গা। তার মানে 10টা হাত তা নয়, 10 দিক সামলাচ্ছে। যেমন রাবণের বেলা তো 10টা মাথা। হুম অ্যাকচুয়ালি 10টা মাথা ছিল না, শোবে কি করে? জেনারেল নলেজ বলে না, শোবে কি করে, 5 ফিরবে কি করে? অ্যাকচুয়ালি 10টা মেন্টালের কাজ, মানে মেন্টাল বলবো না, সরি, 10টা মাথার কাজ করতে। যেরকম আমরা কি একটা মাথা অ্যাকাউন্টেন্সি একবার রাখছি, সংসারে রাখছি, ওখানে রাখছি, তো ওনার মাথায় ছিল 10 রকম ভাবে কাজ করার একটা ইচ্ছা, ঠিক আর আছে। ম্যাম 10টা মাথার আলাদা আলাদা নামও ছিল। হ্যাঁ, সেটা যখন রামায়ণ হ্যাঁ, কথা মানে কিছু মানে বলবে আমি তখন, বলছি হ্যাঁ এটা, মানে হ্যাঁ নামও হ্যাঁ ছিল, এবং হ্যাঁ, ওই জ্ঞানগুলোকে রাখার জন্য জ্ঞানগুলো রাখার 10টা জন্য। মাথা রেখেছিল। তাহলে বুঝতে পারছো? তাহলে এবার দেখো, আমরা সাধারণ মানুষের, আমাদের দুটো হাত, দুটো হাত, দুটো হুম হাত দিয়ে আমরা কি করছি, ব্যালেন্স। যে পরমাত্মা আমাদের বডিটা তৈরি করেছে না, দেখো সব দিকে সবকিছু সমান, হুম দুদিকে দুটো চোখ, দুদিকে দুটো কান ব্যালেন্স করছে, নস্ট্রিল, যেগুলো মাঝখানে একটা করে সেগুলো কিন্তু মিডল পয়েন্টে আছে সবকিছু, হুম বাকি সব দুদিকে। তাহলে এবার মনে করো কোনো মানুষের, আমার কথা আমি বলবো না, আমি নেগেটিভ বলিও না, আমার জন্য বলবো না, আমি ধরে নিলাম কোনো মানুষের একটা হাত নেই, প্রবলেম কি হবে? ব্যালেন্স হবে না, হুম ইমব্যালেন্স হবে, হুম হুম কাজ করতে অসুবিধা হবে। যাদের দুটো হাত আছে তারা যখন তাকে দেখবে খুব কষ্ট পাবে, যে কি করে করছে এইসব, তাই না? ভাবছো কি কথা বলছে? আমাদেরও এই দুটো হাত, পাখির দুটো ডানা, একটা ডানা হলে সে উঠতে পারবে? উঠতে পারবে না। একটা হলে উঠতে পারবে না, দুটো হলে উঠতে পারবে, দুটো থাকলে উঠতে পারছে। সেরকম আধ্যাত্মিক আর সংসার দুটোই কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। কেন? আধ্যাত্মিক পেটের মানে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেই সে যখন আধ্যাত্মিক লাইনে যেতে পারবে, কি মায়ের দুধ খাবে না, খাবার খাবে না, জামা কাপড় পরবে না, সংসার থেকেই তো নেওয়া গেল। তুমি ধরো আমি আধ্যাত্মিক মানুষ, আমি আধ্যাত্মিক মানুষ, আমি জামা কাপড় পরি না, আমি খাবার খাই না, পৃথিবীর খাবার খাই না, আমি রান্না করি না, আমারও তো বাচ্চা আছে, আমারও তো সংসার আছে, আমারও তো মা আছে, আমারও ভাই আছে, আমারও স্টুডেন্ট আছে, সবার সঙ্গে আমার পরিচয়, আমিও তো হাসছি, আমিও তো পৃথিবীর সব কিছু দেখছি, আমিও তো পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছি, আমিও তো পৃথিবীর জল নিচ্ছি, খাবার নিচ্ছি। তাহলে পৃথিবীটা হলো সংসার, সংসার করতে হলে কিন্তু এখান থেকেই আমাদের আধ্যাত্মিকে যেতে হবে নিজেকে জানবার জন্য। তো আগে সংসারকে ছেড়ে কখনো আধ্যাত্মিকে হয় না, হয় না। আমার কেন, আজকের কলিযুগের কথা আমি বলছি, যখন সত্যযুগ চলে গেছে তখন সিচুয়েশন আলাদা ছিল, ওয়েদার আলাদা ছিল, এটা মানতে হবে। তখন 1,00,000 বছর আয়ু ছিল মানুষের, হুম 10,000 বছর ঋষি মুষির ধ্যান করেই গেছে, 10,000 বছর, 20,000 বছর ধ্যান করে গেছে, এক পায়ে দাঁড়িয়ে এইভাবে ধ্যান করেছে, কখনো
ব্রহ্মদেব প্রকট এইভাবে 5 সাল 10 সাল করেই গেছে। তো এখন মানুষের কলি যুগের মানুষের আয়ু কত? হার্ডলি 100 বছর যায় না। ও 70 থেকে গোধূলি পড়ে যায়, কখন টপাস, ঠিক আছে, কখন টপাস হবে কেউ বলতে পারে না। তো তখন ইউনিভার্স কি করলো, ঠিক করলো যে কনসেশন করিয়ে দেবো, সংসারও করো। কারণ দেখো আমাদের আমরা ছোটবেলায় কি পড়েছি, জীবনকে 4 ভাগে ভাগ করা। হুম হ্যাঁ, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর একটা আগে কি ছিল বলো, তোমার মনে নেই? না, আমার মনে নেই, সত্যি মনে নেই। বাচ্চাবেলায় যেটা গুরু গৃহে পাঠাতো। অডিয়েন্সের হয়তো মনে আছে, এই সময় বলছে ম্যাডাম ভুলে গেছে, কি করবে, মনে ছিল, এই সময় ভুলে যাচ্ছি। তো জীবনকে 4 ভাগে ভাগ করা হয়েছিল, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আগেরটা কি বলেছে, প্রথমেরটা কি? বাল্য, বাল্য বাল্য বাল্যকালের একটা কি ছিল, যাই হোক এই মুহূর্তে কিশোর মনে হয়। যাই হোক, যখন ছোট ছিল তারপরে গুরু গৃহে যেত, তারপর ফিরে এসে সংসার ধর্ম করতো, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আহ, যাই হোক 4টি স্তরে ভাগ করা ছিল। দেখে নেবো ঠিক। না, ঠিক আছে, অডিয়েন্সরা জানে, অডিয়েন্সরা ভীষণ ইন্টেলিজেন্ট। তাই আমি মনে হয়, এইমাত্র ঠিক। ভুলে গেলাম, আমি কিন্তু জানি, ঠিক আছে। আহ, ভুলে যাচ্ছি, ঠিক আছে, এখন মনে আসছে না, কিন্তু জানি, ঠিক আছে। তো এই যে 4 ভাগে ভাগ করা হয়েছিল, তখনকার মানুষের লংজিভিটি ছিল অনেক। হুম সংসার ধর্ম করতো, গুরু গৃহ থেকে সংসার ধর্ম করতো, এসে সংসার করার পর যখন ধীরে ধীরে ছেলে বৌমার হাতে সবকিছু তুলে দিত, বাড়িতেই থাকতো একধারে, ধর্মকর্ম নিয়ে থাকতো, তারপর বানপ্রস্থ সন্ন্যাস হয়ে যেত, চলে যেত বনপথে, ঠিক আছে। তো আমাদের লাইফে তত বছর লংজিভিটি আছে মানুষের, না 60-এও কেউ টপাস, কেউ 70-এ টপাস, কেউ 80-তে গেলে থপ হয়ে যাচ্ছে, তার মানে আর কিছু থাকছে না। কেন এত আমাদের শরীর বা খাবার দাবার যা কিছু হয়ে গেছে, এগুলো সবাই জানে কেন এটা হচ্ছে। সেই জন্যে ইউনিভার্স কি করেছে, সব মানুষকে বলছে সংসারও করো, সংসার থেকে তুমি একটুখানি সময় নিয়ে আরাধনা করো, তার ধ্যান, মেডিটেশন। সমস্ত ধর্মের জন্য আমি কিন্তু শিখিয়ে থাকি, সমস্ত ধর্মের জন্য বলছি, নিজেকে জানার অধিকার সবার আছে। পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, গড মানুষকে বানিয়েছেন। এখানে এসে কিন্তু আমাদের মুসলিম, হিন্দু, খ্রিস্ট যা কিছু এখানে পৃথিবীতে এসে হয়েছে, একইভাবে আমরা কিন্তু মায়ের পেটে জন্মগ্রহণ করছি, একইভাবে আমরা কিন্তু বরণ করছি, ঠিক আছে। তো জাতি ধর্ম নির্বিশেষে এটা নয়, মানুষকে জানার অধিকার সবার আছে। সেই জন্য বলবো, আধ্যাত্মিক পথে যেতে গেলে সংসারকে বাদ দিয়ে হয় না। আমি ধরো আমার বাচ্চা আছে, আমি বাচ্চাটাকে কার ওপর দায়িত্ব দিয়ে যাব? তার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। আমি কোনো সেন্টারে চলে যেতে পারবো না, কোথাও চলে যেতে পারবো না আমার দায়িত্ব, মানে সমস্ত কর্তব্য শেষ করে। আমি এখান থেকেই করতে পারবো। ইউনিভার্স সেই সেই কনসেশন দিয়েছে যে তোমরা একটু করে নিজেকে জানো, আর আমি বলছি এতে সমস্ত কিছু করা সম্ভব। সংসার জীবনের থেকেও আধ্যাত্মিক জীবনে যাওয়া সম্ভব। কিন্তু সেটা না পরিপূরণ হয় না। কে বলেছে পরিপূরণ হয় না? কি করে মানুষ হয়, কি মানে চাইবে? ত্যাগ যদি আজকে আমার লাইফে না থাকে, তাহলে আমি সব জিনিস সবাই পায় না, এটাও তো বিশ্বাস করেন আপনি। হ্যাঁ, সেটা ঠিক, ইচ্ছা থাকতে হবে, কিন্তু মনের ত্যাগ তাগিদ। না করলে কি করে আমি একটা আধ্যাত্মিকতার ওই মার্গে আমি পৌঁছাবো? আমি তো সেটা মানে কোনোভাবে দেখিইনি কোনো কাউকে না, এরকম। আমি এটা বলে দিচ্ছি। তো এর আগের বারেও আমি বলেছিলাম যে ভোগ থেকে আসে ত্যাগ, হ্যাঁ। বলে হুম গিয়েছিলাম। হুম। ধরো তুমি কি খেতে ভালোবাসো, বলো তুমি কি খেতে ভালোবাসো? মানে খাবার জাতীয় সব জিনিস মোটামুটি খাই। না, প্রিয় থাকা ফেভারিট খাবার বলো আমাকে, কি খেতে ভালোবাসো বলো? চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। চাউমিনটা একটা খাবার হলো? ভালো দেখে একটা কিছু বলো। ইলিশ মাছ, ভাপা ইলিশ। ভাপা ইলিশ খেতে ভালোবাসো? হুম। ভাপা ইলিশ তোমাকে এভরিডে ভাপা ইলিশ দিচ্ছে তোমার মা, সেটা তো একটু মুখ সরিয়ে যাবে। এভরিডে দিচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি বলি এভরিডে খাবো না, আমাকে সপ্তাহে 4 দিন দেবে। 4 দিন তাই দিচ্ছে, 4 দিন খাবার পরেও বলছে তো খাবো না, তুমি 3 দিন দেবে, 2 দিন দেবে। এইভাবে কিছুদিন খেতে 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 তোমার ওই খাওয়াটা চলে যাবে। এবার আধ্যাত্মিক জীবনে যারা আসে না, অটোমেটিক যদি ধরো তোমার মন থেকে আসে যে আমি কে, আমাকে জানবো, একদম একদম তোমাকে রুট থেকে বলছি আমি, যদি কেউ মনে করে যে আমি নিজেকে জানবো, নিজেকে যাবো, এটা কিন্তু আমাদের আগের জন্ম থেকেই আসে, এই জন্মে থেকে হঠাৎ হবে না। তার মনের তাগিদ থাকা যে আমি গুরু কোথায় পাবো, আমি এগুলো জানবো, অটোমেটিক তার লাইফে কিন্তু গুরু আসবে, ছোটখাটো হলেও আসবে। আর এটা নয় যে একটা গুরুই মানুষের লাইফে শেষ, গুরু আসতে পারে, স্টেপ বাই স্টেপ গুরু আসতে পারে। তো যখন তুমি আধ্যাত্মিক পথে যাবে না, তোমাকে একবারও ভাবতে হবে না যে এই খাবারটা আমি খাবো না ছেড়ে দেবো, অটোমেটিক ছেড়ে যাবে। যে চা খায় প্রচন্ড, চাও ছেড়ে যাবে।
যে ননভেজ খায় ননভেজও ছেড়ে যাবে। এটাই তো মানুষ ভাবে ভুল। আর এই কথাটার উপর আমি এত জোর দিই কেন? অনেকে ভাবে যে আমি সংসার ধর্ম করতে পারবো না, হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকতে পারবে না, বা কিছু মাছ মাংস কিছু খেতে পারবো না, সবকিছু। তো আমি তাদেরকে বলছি সমস্ত কিছু অলৌকিকভাবে ছেড়ে যাবে সময় এলে, এক্ষুনি ছাড়বে না। যেতে যেতে এন্টার করতে করতে এমনই মানে আমাদের যে শরীরের মধ্যে যে একটা এনার্জি চলে আসবে নয়, সেই এনার্জি অটোমেটিক ছাড়িয়ে দেবে। আর সব কিছু ভোগ করতে হবে, তা নাহলে কিন্তু ত্যাগ হবে না, বারবার বলে দিচ্ছি। তো আধ্যাত্মিক পথ আর আমাদের এই যে এই জগৎ, পৃথিবী জগৎ, এটাতে আমি বিশ্বাসী না। কোনটাতে বিশ্বাসী না? সবকিছু ভোগ করতে হবে তারপরে ত্যাগ হবে, কি করে ম্যাম? কেন বলো, কিসের জন্য? তুমি ধরো মাছ খেতে ভালোবাসো, তোমাকে জোর করে খালি ছাড়িয়ে কি দেওয়া হলো। জীবনে মাছটাই আমাদের? আমি বলছি তুমি সব রকম চাহিদা সব আমাদের রকম লাইফে আছে। চাহিদা আছে তো। হ্যাঁ, তোমার কম বয়স, তুমি বুঝতে পারছো না, এই বয়সটা থাকবে। যখন একটা সময় আসবে না, তুমি তো আরো এজি হবে, আর আমার কথা মনে থাকবে তোমার। ম্যাম পডকাস্ট থেকে যাবে পডকাস্ট থেকে যাবে, পডকাস্টে কথা দিয়ে যাচ্ছি। ধীরে ধীরে সমস্ত জিনিস যখন তোমার লাইফে আসতে শুরু করবে, যে এখন কিছু আসছে না বাদ দাও, যখন আসতে শুরু করবে সবকিছু নিউ লাইফ, তোমার বিয়ে হবে, আমি পরিষ্কার বলেছি তোমার বিয়ে হবে, তোমার লাইফ পার্টনারকে তোমাকে সঙ্গ দিতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাকে সঙ্গ দিতে হবে, একটা টাইম আছে, এটা সংসার। ওই যে চারটে প্রসেস আছে না, সংসার ধর্ম এটা, ওখানে ফুললি কনফিডেন্স দাও, করতেই হবে। যদি ওখান থেকে আরো আরো ছাড়া করে, তাহলে তোমাকে আবার টানবে, সেখানে সমস্ত কমপ্লিট করো। ধীরে ধীরে ওখান থেকে তুমি নিজেকে সরাতে শিখবে। তুমি দেখে নিও আমার কথা, তুমি যদি এই বছরে বিয়ে করো, 20 বছর পরে তোমার মাইন্ড যদি না চেঞ্জ হয় তো কি কথা, তবে হ্যাঁ ভেতরে তাগিদ থাকা চাই। তাগিদ না থাকলে কিছু করতে এটাই হবে তো না। ম্যাম, অনেকের মধ্যে তো এটাও থাকে না। হ্যাঁ, তাহলে হবে। অনেকে তো কি করে যে বিয়ে করার কথা বিয়ে করলো, হুম, একটা কাজ শুরু করলো, হ্যাঁ, সেটাও ঠিকভাবে করে না, মানে নিজের লাইফটাকে যেভাবে স্পয়েল করবো, আরো তার সাথে 3-4টে ফ্যামিলি, মানে নিজের ফ্যামিলি 3-4টে লোককেও আমি স্পয়েল করে দিলাম। হ্যাঁ, এটা তাহলে কি করে? আজকে তো আমি ভাবি যে না আমি ভালোভাবেই কাজ করে যাবো, হুম। তাহলে তো আমার ওরকমই আসবে। এটা আবার রিলেটেড যদি বলো, আমাদের নিউরোলজিতে রিলেটেড তোমাকে বলে দিচ্ছি, যে তোমরা, আমরা, জগতের যতগুলো মানুষ, আমাদের যে ডেট অফ বার্থ আছে, আমি এখানে একটু নিউরোলজিটা এন্টার করে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। ডেট অফ যে বার্থ আছে না, আমাদের কর্ম ওয়াইজ আমাদের ডেট অফ বার্থ মিলে। এই ডেট অফ বার্থ দেখে আমি বলে দিতে পারবো, বা তুমি যদি জানো সেটা বলে দিতে পারে, কোন মানুষ আধ্যাত্মিক লাইফের জন্য এসেছে, কোন মানুষ সংসারের জন্য এসেছে, কোন মানুষ কিছু করতে পারবে, কিছু করতে পারবে না, কোন মানুষ ডক্টরিতে যাবে, কোন মানুষের সরকারি চাকরি লাগবে, সব কিছু বলা যাবে নিউরোলজি থেকে। আর সেটা আমাদের কর্ম ওয়াইজ আমরা ডেট অফ বার্থ নিয়ে আসি, অন ক্যামেরা বলে দিচ্ছি। তো ম্যাম আপনাকে যদি আমি একটা সংখ্যা দিই, ধরুন 9 দিলাম, হুম, লাস্ট থেকে শুরু করে 9 থেকে আমি 9টা দিলাম, হুম। 9-এর কেমন হতে পারে যারা 9 হয়? যারা 9 হয় এদের আমরা বলি সেনাপতি, এদের নাম দিয়েছি সেনাপতি। যাদের সংখ্যা 9, যদি তোমার বাড়িতে কেউ থাকে মিলিয়ে নেবে। 9 সংখ্যা হলো ভীষণ অ্যাগ্রেসিভ, এরা কারোর কথা শোনে না, নিজে যেটা ভালো হয় সেটাই বোঝে। এদের কথা ভীষণ স্পিডলি হয়, খুব তাড়াতাড়ি কথা বলে, খুব তাড়াতাড়ি হাঁটাচলা করে, খুব তাড়াতাড়ি কথা বলে, যে কোনো কাজ খুব না ভেবে চিন্তে করে, এবং অন্যের ব্যাপারে ভীষণ নাক গলাতে চায় ভালো করার জন্য। ধরো দুজনের সঙ্গে এখানে ঝগড়া হচ্ছে, 9 নাম্বার এলো, বললে এই তোরা সব কি করছিস, তোরা চুপ করে যা। তো এরা বললো তোমাকে কে নাক গলাতে বলেছে, আমাদের দুজনের ব্যাপার আমরা বুঝে নেবো, তো তার জন্য কি ইনসাল্ট হতে হয়। আর এই 9 নাম্বারের কথাবার্তা একটু সমঝাত হয়ে বলাটা উচিত, মানুষকে পিনের মতো লাগে। 9 নাম্বার যাদের, তাদের দেখতে ভীষণ সুন্দর হয়, তাদের শরীর, তাদের হেলথ, আর দেখতেও সুন্দর হয়, গায়ের রং ফর্সা হয়, অনেক সময় দেখা যায় গায়ে বেশ হেলথও সুন্দরভাবে হয়। তো এদের একটাই হচ্ছে, এরা শুধুমাত্র নিজে যেটা বুঝবে সেটাই করবে। আর এদের যদি কর্ম ওয়াইজ বলতে চাও, 9 লোকেদের মধ্যে হচ্ছে যে খাবার, যে ফুড প্রোডাক্ট, যে কোনো আইটেম যদি এরা করে চলবে ভালো, যে কোনো ফুড, হোটেল, রান্না, কুকিং, ছোটোখাটো ব্যবসা, ফুডের মধ্যে যেগুলো ফুড সাপ্লিমেন্ট যা কিছু আছে, যদি একটা ধাবায় করে কচুরি ঘুগনি বিক্রি করে না, তো দিয়ে দিতে পারবে না। আর ওই লোকটা, ওই মানুষটা যদি জলের দোকান করে, জলের দোকান করে, বা কাপড়ের দোকান করে, মিষ্টির দোকান করে, চলবে না। তুমি যে কোনো নাম্বার নিয়ে মানে জানতে চাও, আমার কাছে ইজি, ভেরি ইজি, কারণ আমি নিউরোলজি শেখাই, এখন চলছে অটোমেটিক কোর্স। আজকে ছুটি দিয়েছি সবাইকে, এখানে আসবো বলে। ঠিক আছে, আর ম্যাম ধরুন 9 থেকে যদি আমি 1-এ যাই, 9 9 থেকে থেকে 1-এ গেলে তো পরস্পর অনেকটা টাইম লেগে হ্যাঁ, যাবে। অনেকটা টাইম লেগে যাবে। আমি 1 থেকে বলতে শুরু করি। ম্যাম ছোট ছোট করে রাখুন। ঠিক আছে, ছোট ছোট করে দিচ্ছি। একদম একদম। 1 নাম্বার যাদের ডেট অফ বার্থ 1, 19, 28, যাদের তারিখ 1 তারিখ
জন্ম যাদের ডেট অফ বার্থ 1 তারিখ হবে, 19 তারিখ আসছে, 28 তারিখ আসছে, আর কি আসছে 10 তারিখ আসছে। 10 তারিখ। এই তারিখে যাদের জন্ম তাদের ডেট অফ বার্থ 10, এদের মূলাঙ্ক 1 বলা হয়, এদেরকে বলা হয় শান। যাদের পরিবারে 1-এর নাম্বার আছে, এই 4টে ডেট অফ বার্থে যাদের জন্ম, তাদের যে ক্যারেক্টারাইজ হয় তারা ভীষণ স্ট্রং পাওয়ারের হয়, ভীষণ স্ট্রং পাওয়ারের হয়, ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলিকে ভালোবাসে এবং এরা চায় একটু মান সম্মান, ঘরের ভেতরের সম্মান চাই, বাইরেও সম্মান চাই, ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ রাগী, ভীষণ রাগী। এরা টাইমের পাঞ্চুয়াল, যখনই খেতে চাইবে তখনই খাওয়া দিতে হবে, নাহলে কিন্তু তছনছ করে দেবে। এদের যদি কেউ বলে যে আমি তোমায় দেখে নেবো, এরা তাকে ছাড়বে না, যতক্ষণ না তাকে দেখে আসবে ছাড়বে না। সূর্যের জাতক বলেও সূর্যের একটা জাতক। এই জন্যই। হ্যাঁ, এটা এখানেই শেষ করছি, কেন বলতে গেলে টপিক একদম, অনেক বড় একদম, হয়ে একদম। যাবে। 2 এর ছোট ছোট করে আমি ক্লিপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম। 2 নাম্বার যাদের, তারা ভীষণ ইমোশনাল হয়, চন্দ্রের পাওয়ার তাদের মধ্যে আছে, ভীষণ ইমোশনাল। কেউ কিছু বলি হার্ট পায়, বালতি ভর্তি করে, দুটো চোখ দিয়ে বালতি ভর্তি করে। এরা ভীষণ ভীষণ আধ্যাত্মিক হয়। 2 নাম্বার ভীষণ আধ্যাত্মিক হয়। এরা মেডিটেশনে ভীষণ পটু। যদি মেডিটেশনে বসে, 1-এর নাম্বার যদি মেডিটেশনে বসে 1 ঘন্টাতে ওকে নিয়ে যাওয়া মুশকিল আছে। 2 নাম্বারকে 5 মিনিটের মধ্যে নিয়ে যাওয়া যাবে। দেখতে ভীষণ সুন্দর হয়। যারা 2 নম্বর ব্যক্তি আছে, 2, 20, 11, 29 তারিখে যাদের জন্ম, তারা 2 এর জাতক। এদের দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, এরা ভীষণ ইমোশনাল হয়, হ্যাঁ? আর এদের যে ব্যবসা চলবে সেটা মানে লিকুইড, জল রিলেটেড ব্যবসা। করে দেখুক, যদি না হয় তো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? 3 রিলেটেড, 3 হচ্ছে জুপিটার, গুরু। 3 তারিখে যাদের জন্ম, 12 তারিখে যাদের জন্ম, 21 তারিখে যাদের জন্ম, 30 তারিখে যাদের জন্ম, 3 তারিখ তাদের মূলাঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তো এই মূলাঙ্ক, এরা কিছু গুরুর পাওয়ার, এদের মধ্যে থাকে প্রচুর নলেজ, ভীষণ নলেজ থাকে, যে কোনো দিক থেকে নলেজ থাকবে। কিন্তু এরা একটা নিজেকে একটা অ্যারাউন্ডের মধ্যে ঘিরে রাখে। এরা ভাবে কি, যে যদি আমার যা নলেজ আছে আমি যদি কাউকে দিয়ে ওর যদি না নেবার ক্ষমতা থাকে, সেই জন্য এদের বন্ধু বান্ধব বেশি থাকে না, ঠিক আছে? এরা এরা জীবনে একা হয়ে যায় ভীষণ, আর যাকেই দেখতে পায় জ্ঞান দিতে চায়। 3-এর জাতক জাতিকারা, ঠিক আছে? তো এই 3-এর জাতক জাতিদের কি চলবে? এরা হচ্ছে যে কোনো জায়গাকার, ধরো তোমার মোটিভেশনাল টিচার হতে পারে, কোনো স্কুল টিচার হতে পারে, যে কোনো জায়গার লিডারশিপ এরা খুব ভালো পারে করতে। আর 1 নাম্বার যাদের, ওদেরও কিন্তু লিডারশিপ চলবে, সরকারি নকরি চলবে। 1 তারিখ যাদের জন্ম ছিল, সরকারি নকরি ওদের ভীষণ আছে, আর হচ্ছে লিডারশিপ, পলিটিক্স ভীষণভাবে পারে, ঠিক আছে? 4 নাম্বারে আসি। 4 নাম্বার হলো রাহুর প্রতীক। রাহু হচ্ছে ইনভিজিবল, ছায়া গ্রহ বলা হয়। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 4 হয়ে গেল, 13 হয়ে গেল, 22 হয়ে গেল, আর আসছে না মনে হচ্ছে। এই তারিখে হয়তো আর খেয়াল করছে না। 4 তারিখ হচ্ছে, 13 তারিখ, 31 তারিখ, হ্যাঁ 31 তারিখ, আর হচ্ছে 13 তারিখ। এই 4টি তারিখে যাদের ডেট অফ বার্থ, তাদের হচ্ছে 4-এর গ্রহ রাহু বলা হয়। অনেকে কিন্তু রাহু গ্রহকে ভীষণ ভয় পায়, কিন্তু রাহু ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। রাহুর সঙ্গে এই যে কলিযুগকে পুরো রাহু দেখছে, এই যে কলিযুগটা রিপ্রেজেন্ট করছে পুরো রাহু। এই যে তোমার মোবাইল, যত কিছু ল্যাপটপ, মানুষের কাছে টিভি, যা কিছু ইলেকট্রনিক্স গেজেট, সব কিন্তু রাহু প্রোভাইড করছে। রাহু এর মধ্যে সব কিছু জড়িত। রাহু হচ্ছে মেন্টাল, যার কাছে আছে দিমাগ। রাহুকে, যে রাক্ষসকে কেটে দেয়া হয়েছিল, অমৃত যখন তোলা হয়েছিল, তখন কি গলা থেকে, ধর থেকে আলাদা করে দিয়েছিল তো? তো এটাকে রাহু বলা হয়, ধরটাকে কেতু বলা হয়, কেতু বলা হয়। তো এর কাছে কি আছে? ইন্টেলিজেন্ট। আর এর মধ্যে একটা একটা প্রতিশোধ নেওয়ার একটা থাকে। কেননা যখন ও অমৃত খেতে চেয়েছিল, ও তো দেখলো যে দেবতাদের দিচ্ছে, আমাদের দেবে না। তা আমরাও তো একইভাবে ওখানে পরিশ্রম করেছিলাম, আমাদের দেবে না। ও তখন চন্দ্রদেব সেজে গিয়ে বসেছিল। তো যখন অমৃত দিল, খেয়েছিল, এই পর্যন্ত এসে গিয়েছিল, ওকে কেটে দেওয়া হলো, ওটা অ্যাগ্রেসিভ ভাবছিল আমি প্রতিশোধ নেবো, সেই জন্যই গ্রহণ লাগে, ঠিক আছে? এটা হচ্ছে পৌরাণিক তত্ত্বে। তো রাহু হচ্ছে ছায়া গ্রহ, এই কলিযুগকে পুরো রিপ্রেজেন্ট করছে, এবং সমস্ত ইলেকট্রনিক গেজেটকে। ধরো তোমার যদি বাড়িতে কোনো খারাপ ল্যাম্প থাকে বা খারাপ মোবাইল থাকে, তো রাহু গ্রহ দোষ থাকবে, যে কোনো ইলেকট্রনিক্স গেজেট। আর এরা এত ইন্টেলিজেন্ট, এদেরকে প্রত্যেকটা গ্রহ কিন্তু মেনে চলে। এরা কি পারবে? এরা হচ্ছে প্রচুর ইন্টেলিজেন্ট। যে কোনো জিনিস, ধরো তোমার মোটিভেশনাল টিচার, এরা দুদিক হতে পারে। যদি নেগেটিভ পথে যায়, যে আমি সবার খারাপ করবো, তাহলে ডিপ্রেশন হয়ে সে মরে যাবে। আর যদি আধ্যাত্মিক লাইফে যায়, তাহলে তাদের ব্লেসিংস যাকে দেবে,
অমৃত সমান হবেই হবে, যদি অভিশাপ দেয় লেগে যাবে। আমি রাহুর জাতক, ঠিক আছে। তো এবারে আমি আসছি 5 নাম্বার হচ্ছে যাদের জন্ম 5, 14, 23, আর আসছে কি না। এই 3টে তারিখে যাদের জন্ম তারা হচ্ছে 5 বুধের জাতক। বুধ ছোট্ট গ্রহ, এদের দেখতে দেখতে খুব ছোটোখাটো, খুব বড় সড়ো হয় না। এদেরকে যদি তুমি যদি বলো যে একটা মাঠ চক্কর খেটে দৌড়ে চলে আয়, ওরা যাবে না। ওরা গতরে খাটতে ভালোবাসে না। তো ওদের কি হয়, যত তুমি একটা ল্যাপটপ দিয়ে ফোন দিয়ে বসিয়ে দাও, কি কাজ বলবে করে দেবে। এরা ভীষণ ইন্টেলিজেন্ট হয়, পড়াশোনা জানুক নাই জানুক। এরা হচ্ছে জ্ঞানের দাতা, মানে এদের মধ্যে জ্ঞান বহুত ভরভরকে জ্ঞান আছে। বুদ্ধকে বলা হয়, ভগবান বুদ্ধদেবকে বলা হয় জ্ঞানের প্রতীক, তার সঙ্গে হচ্ছে বুধ, ঠিক আছে। তো বুধ হচ্ছে নলেজেবল, মানুষকে হেল্প করবে, নলেজ প্রদান করবে, প্রোভাইড করবে, যা কিছু নলেজ থাকবে তো মানুষকে বন্টন করবে, প্রোভাইড করবে। এদের দুটো দিক, একটা ভেতরে হচ্ছে ইনার ওয়ার্ল্ড, একটা বাইরে হচ্ছে আউটার ওয়ার্ল্ড। এদের মনের ভিতরের কথা কাউকে বলে না, বাইরের কথা মানে বাইরের কথা ঘরে আনে না, ঘরের কথা বাইরে নিয়ে যায় না। আর এখানে কিছু বলবো না, এর যে সম্বন্ধে এমনই তথ্য আছে, তো মানুষ একটুখানি শুনবে তো কমেন্ট করবে। যারা নিউমোলজি শিখবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, নিশ্চয়ই। সব কিছু বলে দেবো। নাম্বার 6-এ আসি। নাম্বার 6-এ বলা হয় ভিনাস। ভিনাস মানেই হলে শুক্রের কাজ, চমকিলা। তার কাছে ঐশ্বর্য থাকবে না এরকম হতে পারে? তার কাছে সব কিছু, তো 6 পাওয়ার যার, তো শুক্রাচার্যের পাওয়ার। শুক্রাচার্যের কাছে কি আছে? ঐশ্বর্য আছে, ধন আছে, সব কিছু আছে। লাক্সারিয়াস যাকে বলে, সে কোনোদিন গরিব আনাকে মেনে নিতেই পারবে না, তার চাই ঐশ্বর্য, সব কিছু তার চাই, লাক্সারিয়াস। তো এরা যদি ব্যবসা করতে চায়, তো যে কোনো মেয়েদের সাজগোজের কসমেটিক হয়ে গেল, মেয়েদের জুয়েলারি হয়ে গেল, তোমার হচ্ছে জামা কাপড় হয়ে গেল, এই সমস্ত জিনিসের ব্যবসা খুব ভালো হবে। বা সোনার দোকানও তো ভালো। সোনার দোকানও হতে পারে, বিউটি পার্লার হতে পারে, বিউটি পার্লার। ঠিক আছে। তো মেয়েদের সব কিছু জিনিস কিনতে হবে। আসি নাম্বার 7, 7কে বলা হয় কেতু। ওই যে রাহুর হাফ কেতু, কেতুর মধ্যে কিন্তু দিমাগ নেই, বুদ্ধি নেই। কেতুর মধ্যে আছে এই ধড়, অন্তর আত্মার সঙ্গে কানেক্টেড। কিন্তু কেতুর মধ্যে আছে একটা নেগেটিভ পার্ট, যেটা সবসময় আমি বলবো ধ্যান দিতে হবে। এরা ভীষণ স্পিডি হয়, আর এদের কথাবার্তা একটু ছুঁচ ছুরি কাটারির মতো লোককে লাগে। এরা যখন কথা বলে না, তো একটু একটু বুঝে বলা দরকার, একটু নিজেকে সংযত করা দরকার। এদের মধ্যে শুধু এটাই খারাপ, বাকি কিন্তু সব কিছু মানে সুন্দর। এত স্পিডি এরা, সারাদিনে ধরো থটস ক্রিয়েট করে মানে 100-500, কিছু মনে থাকে না, একটা দুটোর উপর কাজ করে। এরা সব কাজ ইনকমপ্লিট। এরা একচোটে 7 তলায় উঠতে চায়, গ্রাউন্ড ফ্লোরকে বাদ দিয়ে দেবে, কিন্তু গ্রাউন্ড ফ্লোর ছাড়া কি উঠতে পারবে? না। এরা বলবে আমি এক্ষুনি 7 তলায় যাবো, আমাকে এক্ষুনি 7 তলায় নিয়ে চলো, উড়িয়ে নিয়ে যেতে হবে। তো 7 হচ্ছে সব কিছু বলে, এদের মধ্যে জ্ঞানের প্রকাশ, পরমাত্মার সঙ্গে কানেক্টেড, স্পিরিচুয়ালিটিতে ভালো যাবে, সব কিছু করবে। এরা নিজে যদি কাউকে জ্ঞান দেয়, ধরো 7 নম্বরের কোনো জাতক জাতিকা কাউকে যদি জ্ঞান দেয়, সে আকাশ ছোঁয়া উঠে যাবে, কিন্তু এ সেই জায়গাতেই পড়ে আসবে। আর সে এসে বলবে আপনার কাছে এত জ্ঞান আমাদের সবাইকে দিচ্ছেন, আমরা কোথায় থেকে কোথায় পৌঁছে গেছি, আপনি এখানে। ও সেই কষ্টটা লাগবে যে সত্যি আমি কিছু করতে পারছি না কেন। কেন? স্পিডির জন্যে। তাদের বলবো ডায়েরি লিখুন, কি কি কাজ আজকে করবেন, সকাল থেকে ডায়েরি লিখুন যে আজকে আমি এই কাজগুলো করবো, তাহলে মনে থাকবে। আর সব কিছু ভুলে যায়, সেজন্য সব কিছু ইনকমপ্লিট, সব কিছু ইনকমপ্লিট। না, আসছি নাম্বার 8-এ। নাম্বার 8, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, আর মনে হচ্ছে না, 8, 17, 26, 3টে তারিখে যারা পেদা হবে তারা হচ্ছে 8-এর জাতক বা জাতিকা। 8 নাম্বার হচ্ছে ভীষণ, কি বলবো, ধীর। শনি, স্যাটার্নের পাওয়ার, স্যাটার্ন প্ল্যানেট তো ধীর, ভীষণ ধীর। তো স্যাটার্নের পাওয়ার যাদের আছে, এদের লাইফ ভীষণ স্ট্রাগল, ভীষণ স্ট্রাগল। এদের বলা হয় যে পৃথিবীর যে যে কর্ম হয় না, কর্মের দণ্ড দেয় যিনি, তো একে সেটাই বলা হয়। যা কিছু কর্ম করবে, কর্মের দেবতাই বলা হয় একে। কর্ম ছাড়াও বিশ্বাস করে না, ও ভগবানকে অত বিশ্বাস করে না, ও বিশ্বাস করে কর্মে, খাটবো হবে। অনেক মানুষ আছে না, আমি খাটবো আমার হবে, ভগবান দেবে এটা বিশ্বাস করে না এরা। সূর্যের পুত্র যেহেতু শনি, অ্যান্টি নাম্বার দুজনের। যদি ধরো 1 নম্বরের ছেলে হয় আর 8 নম্বরের মেয়ে হয়, বিয়ে হলে কি হবে বুঝতে পারছো? অ্যান্টি নাম্বারও আছে, অ্যানিমি নাম্বার, ফ্রেন্ডলি নাম্বার। সেই জন্য বিয়ে হওয়ার আগে অন্তত নাম্বারটা জাজ করে দেখা উচিত যে আমাদের ঠিক বন্ডিং হবে কিনা, নাহলে রেমেডি করতে হবে।
ঠিক আছে? তো এখন অ্যান্টি নাম্বার হুম, হুম। করবো না, অনেক বড় পুরো নিউমেরোলজি কোর্স হয়ে যাবে এখানে। আসছি 9 এ। আচ্ছা 8 টা বলে দিই। এরা হচ্ছে ভীষণ স্পিরিচুয়াল হয়। এদের কাছে দেখো 8 যদি আমরা এইভাবে লিখি না, এভাবে আমরা 8 টাকে লিখছি। যদি একে আমরা আর করে দিই তাহলে এটি ইনফিনিটি নাম্বার হয়ে যাচ্ছে। ইনফিনিটি নাম্বার 8 কে। হুম, আমরা এইভাবে সোজা করে 8 লিখছি তো। হুম, হুম, তো হুম, যদি আমরা কাট করে দিই তাহলে কি হচ্ছে? 8 হচ্ছে ইনফিনিটি নাম্বার হয়ে হুম, যাচ্ছে। তো ইনফিনিটি নাম্বার মানে কি? অল, সব দিকে পারদর্শী। এরা জীবনে ভীষণ কষ্ট পায়। কিন্তু শক্ত হাতে এরা মজবুত হাতে খাটতে পারে। সবকিছু ডিসিশন নিতে পারে, জাজমেন্ট দিতে পারে। ট্যারো কার্ডে জাস্টিসের কার্ড আছে, এটা ট্যারো কার্ডে। আর আসছি 9 এ। তো 9 টা তো বললেন ১ম। 9 তো বলা হয়ে গেছে। 9 বলা হয়ে গেছে। তাহলে এখানে আবার টপিক নিউরোলজিরও হয়ে গেল। হ্যাঁ। তো নাড়িটা একটু কিন্তু বাকি আছে ওখানে, হুম, ঠিক হুম, আছে? হুম। তো ব্রহ্মনাড়ি যখন আমরা করে এলাম, ভেদ করলাম, ব্রহ্মনাড়িতে যখন ঢুকলাম, তখন সাধক শিব আর শক্তির সঙ্গে মিলন হয়ে যায়, ঠিক আছে? তখন আর কিছু চায় না, এটাই তো মানুষ চায়, মোক্ষ লাভ। এরপর হচ্ছে 3টে গ্রন্থি পার করতে হয় মানুষকে, মানে সাধক বা সাধিকাকে 3টে গ্রন্থি পার করতে হয়। যেই 3টে গ্রন্থি হলো আমাদের মূলাধার চক্রে আছে। মূলাধার চক্র থেকে ঠিক একটু ওপরে আছে আমাদের কুণ্ডলিনী শক্তি। ওই মূলাধার চক্র গ্রন্থি ভেদ করতে হয়, সেটাকে বলা হয় ব্রহ্মগ্রন্থি। ব্রহ্মগ্রন্থি পার করে, নিচে থেকে ব্রহ্মগ্রন্থি পার করা হলো, পার করে এখানে হার্ট চক্রে আছে বিষ্ণুগ্রন্থি। এই গ্রন্থি পার করে থার্ডে আছে রুদ্রগ্রন্থি। রুদ্রগ্রন্থি পার করে শিব শক্তির সঙ্গে মিলন হয়। এইভাবে মোক্ষ লাভ। একই জীবনে সবটুকু সম্ভব, তবে পাস্ট লাইফ থেকে কিছুটা জিনিস নিয়ে আসতে হয়। ধ্যান, মেডিটেশন শেখার ইচ্ছা, মন শান্ত, এবং ওই যে বললাম নাম্বার, ডেট অফ বার্থ, জন্মের নাম্বারটা আমরা দেখলে বলে দেবো স্পিরিচুয়ালিটি কতটা যেতে পারবে। ঠিক আছে? হুম। ম্যাম, এই প্রাণায়াম বলে একটা ধ্যান প্রাণায়াম, হয়। প্রাণায়াম। প্রাণায়াম এবং এই নাড়ি, হুম, এর সাথেও কি সম্বন্ধ আছে? সম্বন্ধ আছে, কিন্তু এটাই অনেকে জানে না যে প্রাণায়াম আর নাড়ি বিজ্ঞান বা নাড়ি শোধন এটা কি এক, বা স্বরবিজ্ঞান। হুম। স্বরবিজ্ঞান আর প্রাণায়াম বলছো তো? হ্যাঁ। প্রাণায়াম মানেই হয়ে গেল প্রাণের আয়াম, প্রাণ শক্তি। প্রাণ শক্তি কি? এই যে আমরা শ্বাস নিচ্ছি, হুম। শ্বাস যদি না নিই তাহলে আমাদের বডি বাঁচবে না। না। বডিতে কি হবে? প্রবলেম, আমরা থাকবোই না। বডি ইজ ডেড বডি, রাইট? তাহলে আমাদের যে এই যে স্থূল বডি, ফিজিক্যাল বডি, ফিজিক্যাল বডি কি খাবার খেয়ে বেঁচে আছে। আর ফিজিক্যাল বডি না থাকলে সূক্ষ্ম শরীর থাকবে না, এর মধ্যে স্পিরিচুয়াল বডি থাকবে না, থাকবে না। স্পিরিচুয়াল বডিটাই তো প্রাণ। এই যে কথা বলছি, দেখছি, বেঁচে আছি বলে, যদি স্পিরিচুয়াল বডি বা প্রাণ শক্তি চলে যায় তাহলে কি হবে? ইজ ডেড বডি, ডেড বডি। তাহলে প্রাণায়াম হচ্ছে সেই স্পিরিচুয়াল বডি, যে শ্বাস নিচ্ছি আমরা, প্রাণের আয়াম। তো প্রাণায়াম হচ্ছে আমাদের দেহকে শুদ্ধিকরণ করছে, নাড়িকে শুদ্ধিকরণ হচ্ছে। ৭২,০০০ নাড়ি, ৭২,০০০ নাড়ির মধ্যে কি আছে? কয়েক জন্মান্তরের ব্লকেজেস, পাস্ট লাইফ ব্লকেজেস ওখানে পড়ে আছে। যা কিছু নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি সব ওর মধ্যে আছে। তো নেগেটিভ এনার্জি জন্মান্তর ধরে যদি পড়ে থাকে, আমরা এক লাইফে কতগুলো ক্লিন করব। তো নাড়ি শোধন একটা প্রাণায়াম হয়। নাড়ি শোধন প্রাণায়াম ইউটিউব ভরে পড়ে আছে, অনুলোম বিলোম, ওটা আলাদা। কিন্তু আমরা কোর্সের মধ্যে আলাদা নাড়ি বিজ্ঞান শেখাই। যারা তোমার হচ্ছে স্বরবিজ্ঞান শিখবে, আমি আলাদাভাবে তাদেরকে নাড়ি শোধন প্রাণায়াম করাই, এবং নাড়ি শোধন আলাদাভাবে একটা, নাড়ি শোধন প্রাণায়াম একটা আলাদা, নাড়ি শোধন যেটা 2.5 ঘন্টা টাইম লাগে নাড়ি শোধন করতে, 2.5 ঘন্টা টাইম লাগে, 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। আর স্বরবিজ্ঞানে যেটা হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম, সেটা অনেকে অনুলোম বিলোম বলে, হুম। এটাও করতে হয়। তো তোমার হচ্ছে প্রাণায়াম হচ্ছে আমরা নাড়িগুলোকে সক্রিয় করি, শরীরটাকে ঠিক রাখি। প্রাণ শক্তি যদি শরীরে না আসে তাহলে কি হবে? আমাদের প্রাণ ধীরে ধীরে অকেজ হয়ে যাবে। দেখবে 40 বছর 50 বছর হয়ে গেছে, সেও দেখবে প্রাণায়াম করে সুন্দর আছে তাকে দেখতে। হ্যাঁ। হ্যাঁ, আর একটা 30 বছরের বাচ্চা দেখবে এইভাবে যেন কুঁজো হয়ে একদম কুঁচকে গেছে, একদম তার অবস্থা ঢিলা হয়ে গেছে। কেন হয়েছে? প্রাণ শক্তির অভাব। দেখবি যখন যখন এক একটা দিন সকালে কিচ্ছু ভালো লাগবে না, সারাদিন ভালো লাগছে না, প্রাণশক্তি শরীরে নেই। তাদের জন্য সঞ্জীবনী মুদ্রা বলে দিচ্ছি। এই 3টে মুদ্রা, এই 3টে আঙুলকে করে, এটা সঞ্জীবনী মুদ্রাও বলে অনেকে। তা আমার নাম দিয়েছি সঞ্জীবনী, তা অনেকে অনেক নামে জানবে, ঠিক আছে? তো এইভাবে কোলের মধ্যে রাখবে 10-15 মিনিট, প্রাণ ফিরে পাবে, ঠিক আছে? সঞ্জীবনী মুদ্রা, কারণ এই মুদ্রা অন্য নাম আছে। সঞ্জীবনী মুদ্রা কেন দেওয়া হচ্ছে? এর বিশাল পাওয়ার।
তো প্রাণ শক্তি আমরা শরীরে কি হলে অনেকে শ্বাস নেবে, দেখবে শ্বাস নেয় এইটুকু, তুমি চেক করো, এইটুকু শ্বাস নিচ্ছে। তো শ্বাস আমাদের পেট পর্যন্ত নিতে হয়, নাভি পর্যন্ত নিতে হয়। আর সাধক সাধিকারা কোথা পর্যন্ত না শ্বাস নেয় জানো? একদম স্বাধিষ্ঠান পর্যন্ত শ্বাস নিতে হয় আমাদের। এবার পুছো, শ্বাসের এত জোর পুছো কেন? কেন, মানে কারণ, হ্যাঁ সেটাও কারণ কি এটা? ধরো তুমি এক বোতল জল নিয়ে বসেছো, হুম। তোমার পিপাসা হচ্ছে, ওই এক বোতল দিলেই খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমাকে কেউ, তুমি হয়তো কোথাও গেলে তোমাকে কেউ একটু জল দিল, চাইলে তোমাকে এক কাপ জল দিল কি হাফ কাপ, তুমি কি করবে? তোমার শরীরটা পাবে জলটা? আমি এটা অনেককে বলেছি যে আমাকে গ্লাসে দেবেন না, আপনি আমাকে বোতলে দেবেন, আমি এবার অনেককে সার নিয়ে শোনো, আমাদের ব্রেন প্রত্যেক দিন 20% অক্সিজেনের প্রয়োজন হয়, 20 থেকে 25% অক্সিজেনের প্রয়োজন হয়, ব্রেন ইউজ করে। কেননা দিমাগ দিয়ে সবকিছু আমরা ষষ্ঠী তো, কাকে কার ভালো করবো, কার কার পিছনে কিছু দেবো, এগুলোই তো মানুষ ভাবছে সারাক্ষণ, তাই না? তো আজকে ছাড়ো ওই কথা, ছাড়ো, আজকে কি কাজ করব, আমার ডেলি রুটিন কি আছে, আমি অফিসে কখন যাব, অফিসের এই ওয়ার্ক গুলো আছে, ছেলে মেয়েদের জন্য এই করতে হবে, সবকিছু দিমাগ দিয়ে ভাবছি। 20% তাহলে ব্রেন ইউজ করছে, 20 থেকে 25% ব্রেন ইউজ করছে, বাকি আমাদের শরীরে যাচ্ছে। তাহলে যদি আমরা এইটুকু শ্বাস নিই, আমরা কি করছি, শর্টলি শ্বাস নিচ্ছি, এইটুকু শ্বাস নিই, তাহলে যে অক্সিজেনটা আমাদের শরীরে প্রাণ শক্তিটা পৌঁছাচ্ছে, আমাদের পুরো শরীরে যাচ্ছে কোথায়? যাচ্ছে না। তো তাহলে কেন হাঁটুর প্রবলেম হবে না, কেন কোমরের প্রবলেম হবে না, কেন স্টোমাক প্রবলেম হবে না, কেন কনস্টিপেশন হবে না, কেন ঘাড়ের প্রবলেম হবে না? বডি বলছে ভাই আমাকে অক্সিজেন দাও, আমি আর পাচ্ছি না, দাও আমাকে। ইনসান কি করছে, এটুকু নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, বডি প্রবলেম হবেই। কিন্তু সাধক সাধিকাদের দেখো, সাধু মহারাজের দেখো, তারা সবসময় পেট পর্যন্ত, নাভি পর্যন্ত শ্বাস নিচ্ছে। তাদের না আছে কোনো খাবারের চিন্তা, না পড়ার চিন্তা, তাদের গ্ল্যামার দেখো, রাইট? বাচ্চা যখন শুয়ে থাকে দেখবে পেট উঠছে, নাভি উঠছে, নামছে, শুয়ে আছে যখন দেখবে বাচ্চা শুয়ে আছে, দেখবে ওরা পেট দিয়ে শ্বাস নেয়, নাভি উঠছে নামছে, খেয়াল করবে। যদি কোনো বাচ্চা দেখো এরপরে না, শুয়ে আছে, বাচ্চাকে দেখবে, ছোট্ট বাচ্চা, আমার তো 3-4 মাসের আছে, শুয়ে আছে, মা শুয়ে দিয়েছে, দেখবে নাভি থেকে শ্বাস উঠছে নামছে। সেই জন্য বাচ্চা এত অ্যাট্রাকটিভ, প্রত্যেকটা বাচ্চা এত অ্যাট্রাকটিভ। তো মানুষের শরীরে প্রবলেম কেন আসে? প্রাণায়াম যখন করবে, আমাদের যে দুটো নাড়ি আমি বললাম না, সূর্য নাড়ি, চন্দ্র নাড়ি, তো অনুলোম বিলোম করলে কি হচ্ছে, দুটো সার্কেল কমপ্লিট হচ্ছে এবং মাঝখানে সুষুম্না অ্যাক্টিভ হচ্ছে, পুরো বডিতে অক্সিজেন পৌঁছে যাচ্ছে, মানে পায়ের নখ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে বডি কি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে? যদি অক্সিজেন থাকে, সুস্থ থাকবে। অক্সিজেন ছাড়া পারে মানুষ বাঁচতে? একদমই পারে না। তাহলে সেই জন্য আজকে মানুষের এত বডি প্রবলেম নিয়েও আমি কথা বলবো। ম্যাম একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে আমাদের যে চক্র, হুম। এই চক্রগুলো তো ইমাজিনেশন নাকি সত্যি আমাদের শরীরের ওই 7খানা চক্র আছে? এই চক্রগুলো একদমই ইমাজিনেশন নয়, নয়। রিয়েলিটি, কিন্তু এগুলো দেখা যাবে না। এগুলো কোথায় আছে বলছি, যদি মেডিকেল সায়েন্সে একটা মানুষকে নিয়ে গিয়ে কেটে টুকরো টুকরো করেছে বলে ডক্টর বলে চক্র খুঁজে বের করো, ডক্টর পাবে না। এগুলো কোথায় আছে, চিত্রাণী নাড়ির ভেতরে আছে। এগুলো অনেকেই কিন্তু জানে না। যখন সুষুম্না ভেদ করে ঋষি মহারিষিরা কি করলো, সুষুম্না ভেদ করলো, করে বজ্রিনীতে গেল, বজ্রিনীতে ওখানে অহংকার पैदा হবে, অহংকার হবে, সেখানে সবকিছু দেখতে পাবে, শক্তি, ইতনা বড় শক্তি আসবে, মেরুদণ্ড ভেদ করে কুণ্ডলিনী শক্তি ওপরে উঠবে, বোঝা যাবে পিঠের সিটটা একদম গরম হয়ে যাবে, আগুন হয়ে যাবে, শীতের দিনে মনে হবে আমি স্নান করবো, ঠিক আছে? তো ওখান থেকে অহংকার पैदा হবে। যদি অহংকার হয়, ইউনিভার্স এক লাথি মেরে নিচে নামিয়ে দেবে, বলবে যা তোর বহুত অহংকার হয়ে গেছে। ওর পরে যখন চিত্রাণী নাড়িতে যাবে, চিত্রাণী নাড়িতে আছে 7টা চক্র, ঋষি মহর্ষিরা ওখানে দেখেছিলেন চক্র, থার্ড আই দিয়ে, এমনি ফিজিক্যাল চোখ দিয়ে দেখা যাবে না, ওখানে আছে চক্র। আর মেডিকেল সায়েন্সে আমরা কি পেয়েছি, গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, যেখানে আমাদের এখানে থ্রোট চক্র ঠিক এখানে গলার এই যে মিডিলে যে গর্ত আছে না, কলার বোনের মিডিলে গর্ত আছে, এই জায়গায় হচ্ছে থ্রোট চক্র। এবার প্রতিটা চক্র, আমাদের 7টা চক্র শরীরে আছে। মূলাধার চক্র কোথায় আছে, যেখানে আমাদের মলদার ঠিক তার থেকে 2 আঙুল ওপরে মূলাধার চক্র লোকেটেড, ওই জায়গায় পৃথিবী তত্ত্বকে প্রকাশ করে। পৃথিবীতে বাঁচতে গেলে যে ভৌতিক সুখ, যা কিছু সুখ, সবই ওখানে আছে। ওটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, যদি একদম ডিসব্যালেন্স হয়ে যায়, সুইসাইড, ফার্স্টেশন, ডিপ্রেশন, কেউ দেখতে পারে না, কেউ ভালোবাসে না, অর্থ থাকবে না, বেঁচে থাকার তাগিদ চলে যাবে। বুঝতে পেরেছ? স্বাধিষ্ঠান চক্র নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে অবস্থিত স্বাধিষ্ঠান চক্র, সমস্ত কিছু রিলেশনকে বোঝায় এবং আমাদের যে ক্রিয়েটিভিটি,
ক্রিয়েটিভিটি আসে, যে কিছু করব। ড্রয়িং হতে পারে, নাচ গান হতে পারে, সিনেমা হতে পারে, কিছু করব নিজের থেকে। তুমি যেরকম এই পডকাস্ট করছো, আরো সুন্দরভাবে করব। ক্রিয়েটিভিটি এটাকে বলা হয়। তো স্বাধিষ্ঠান চক্র, এমনকি মেয়েদের যাবতীয় যা জিনিস সেগুলো, যেমন রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাসিক প্রবলেম, ছেলেদের প্রোস্টেট, সেক্সুয়াল প্রবলেম, সব ওই স্বাধিষ্ঠান চক্রকে কিন্তু লোকেটেড। যা ওখানে যদি প্রবলেম হয়, এই প্রবলেমগুলো দেখা যাবে। এখানে শর্টলি ভাবে বলছি, যারা রেকি শিখবে আমার থেকে, তাদেরকে সমস্ত ডিটেলসে বোঝানো হবে, পড়ানো হবে উইথ ভিডিও। ঠিক আছে, লাইভ ক্লাসেস উইথ ভিডিও। এরপরে হচ্ছে 3 নম্বর চক্র, হচ্ছে আমাদের মণিপুর চক্র, নাভিতে, নাভির আশেপাশে আছে। মণিপুর চক্র থাকলে তার কি পাওয়ার, নাম, শহরত, তার টাকা পয়সা, লোকবল, শরীরের বল, সব কিছু মণিপুর চক্র। তারপরে হচ্ছে হার্ট চক্র। হার্ট চক্রে কি, মানুষ যদি ডিসব্যালেন্স হয়ে যায়, কাউকে বিশ্বাস করবে না, হিংসা করবে, সবাইকে জানবে সবাই ফ্রড, পরিষ্কার কথা। আর এখানে যখন ডিসব্যালেন্স হয়ে যায়, তখন এখানে তোমার হচ্ছে বলে না, হার্টের মধ্যে, ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়েছে, এই হয়েছে, টিউমার হয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হবে। যখন থ্রোট চক্রে আসে, যদি ব্যালেন্স থাকে, গলার ভয়েস সুন্দর, কথার টেকনিক সুন্দর, তাই না? তো তো এগুলো হয় রিয়েলি। গানের গলা যাদের সুন্দর, কথা বলার টেকনিক সুন্দর, তাকে শেখাতে হবে না, সে অটোমেটিক সুন্দর করে কথা বলবে, একদম দারুণ করে কথা বলবে। তো তার থ্রোট চক্র ব্যালেন্স আছে। যদি ডিসব্যালেন্স হয়, কি হবে? থ্রোট ক্যান্সার, টিউমার, স্পন্ডিলাইটিস, আর কি থাইরয়েড হবে। থার্ড আই চক্র যার ডিসব্যালেন্স আছে, বিশ্বাস করবে না ঈশ্বরকে, সবাই খারাপ তার চোখে, ঈশ্বর নেই, ঈশ্বরের বাবার নাম বলো, হাজার প্রশ্ন তাদের কাছে। আর যদি ব্যালেন্স থাকে, থার্ড আই অ্যাক্টিভেশন থাকে যদি, ঈশ্বরের বাবা না। হ্যাঁ বলে অনেকে, ঈশ্বরের বাবার নাম কি। থার্ড আই অ্যাক্টিভেশন থাকলে কি, ব্যালেন্স থাকলে কি হবে? ঈশ্বরের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস, মানুষের ভেতরে যে ভগবান আছে সেটাকে জানা, আধ্যাত্মিক জীবনে যাওয়া, তো ইনটিউশন পাওয়া তার মধ্যে জাগৃত হবে, এগুলো হবেই। ক্রাউন চক্র যার ডিসব্যালেন্স থাকে, কি হবে? ক্রাউন চক্র কারো ডিসব্যালেন্স নেই ভাই। ক্রাউন চক্র যার ডিসব্যালেন্স, সে কোথায় আছে? পাগলা গারদে। ক্রাউন চক্র সবার ব্যালেন্স, যার ডিসব্যালেন্স পাগলা গারদে আছে। বুঝতে পারছো? কসমিক এনার্জির সঙ্গে কানেক্টেড, এই যে আমাদের এখানে সেন্সার অর্গান আছে, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। সেই জন্য যখন ধ্যানে বসে, তখন ইউনিভার্সাল এনার্জি প্রথম আমাদের ক্রাউনে আসে, এখান থেকে ধীরে ধীরে চক্রভেদ করে, এইভাবে ধীরে ধীরে চক্রভেদ করে। নারী কিরম ভাবে আছে, এখানে আমি ভালো করে বুঝিয়ে দিই। ধরো আমাদের সূর্য নারী, চন্দ্র নারী, বাংলায় বললে বুঝতে পারবে, ইলা পিংলা সুষুম্না বললে অনেকের অসুবিধা হবে। আবার অনেক, আমি জানি অডিয়েন্স ভীষণ ইন্টেলিজেন্ট, আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, তবু আমি সবার জন্য তো করছি। তো এইভাবে নারী কিন্তু যাচ্ছে, সূর্য নারী, চন্দ্র নারী, এইভাবে উঠছে। এই যে মিলিত হলো এখানে একটা চক্র, আবার এইভাবে উঠছে, ঠিক এইভাবে এইভাবে উঠছে। তো যেখানে যেখানে পয়েন্ট হচ্ছে, ওখানে চক্র। সূর্য নারী, চন্দ্র নারী এইভাবে উঠছে, এইভাবে উঠছে, ঠিক আছে, বুঝতে পারছি? মানে হিসাবে এই এই সূর্য নারী, এই সূর্য নারী, চন্দ্র নারী এইভাবে এইভাবে যাচ্ছে। আর মিডিলে মিডিলে কি হচ্ছে? একটা করে চক্র। ক্লিয়ার পয়েন্ট? একদম একদম। আর বলো। আমি বলছি ম্যাম, এই তাহলে চক্রের সাথে হ্যাঁ, এই নারীর কি এমন সম্পর্ক, একটু বলবেন? চক্রের সঙ্গে নারীর সম্পর্ক, যখন নারী অ্যাক্টিভেশন হচ্ছে, 72,000 নারী অ্যাক্টিভেশন হচ্ছে, 72,000 নারী। ম্যাম একটা জিনিস 72,000 যে নারী আমি যখন অ্যাক্টিভেট করবো, বা আপনার সাথে যারা ক্লাস করবে, তো ম্যাম এটা কি সম্ভব আমি বুঝতে পারবো 72,000 নারীগুলো আমার অ্যাক্টিভ হচ্ছে? এটা ক্লিয়ার করে বলে দিই, 72,000 নারী কিন্তু ক্লিয়ার করা এক জন্মে সম্ভব নয়, কারণ এর মধ্যে থাকে অনেক ব্লকেজ। তো আমরা কি করি, যে টিচাররা যারা করেন, সবাই করে কিনা জানি না, আমরা করি গুরুদের থেকে শিখে। তো 72,000 নারী যখন আমরা করি না, ক্লিন করাই, 2.5 ঘন্টা করে সময় লাগে, 12 মাস করতে হয়, মাসে একবার করে করতেই হবে, 12 মাস। 12 মাস করার পরে, শুধু 1 মাস করার পরে সে নিজেকে অনেক ফিল করবে, লাইট, অনেক লাইট ফিল করবে। মানে আপনি পার্সোনালি এটা করেন? হ্যাঁ, আমি করি এটা। শুধু এর জন্য আলাদা জায়গায় করতে গেলে আলাদা চার্জেস নেই। আমার কাছে যারা স্বরবিজ্ঞান শিখবে, তাদের জন্য এটা পুরো ফ্রি। ফ্রি বলতে কি না, আমি এটা খুলেই বলে দিই, যেদিনে আমি চক্র এটা করবো, 72,000 নারীকে আমি অ্যাক্টিভেট করব, ঠিক আছে, ক্লিয়ার করব, তো তার জন্য আমি এক্সট্রা পয়সা যা ইচ্ছা দিতে বলি, 100, 200, 500 যে যেরকম দেয়। কেন বলছি? ওটার জন্য না, ওই যে কার্মিক অ্যাকাউন্ট আমি যদি করি, ওটা আমার কাছে চলে আসবে।
ওই জন্য যখনই আমাকে ওটা পে করে আমি কি করি, ওটা আশ্রমে পাঠিয়ে দিই সঙ্গে সঙ্গে। যেখানে গরুদের দেখাশোনা করা হয়, বাচ্চাদের দেখাশোনা করা হয়, এরকম আশ্রম আছে, ওখানে সঙ্গে সঙ্গে আমি টাকা পাঠিয়ে দিয়ে তবে ওই কাজ শুরু করি। ও টাকা আমার নেওয়ার আইন নেই, কারণ তার কর্ম ক্লিন হচ্ছে, আমি নিতে যাবো কেন? আর শুধুও করি না ওটা, ধরো আমার কাছে কেউ স্বরবিজ্ঞান শিখছে, বুঝতে পেরেছি ওটা। স্বরবিজ্ঞানের আলাদা ফিস, হুম। কিন্তু এটা ফ্রি অফ কস্ট। এইরকম ফ্রি অফ কস্ট তুমি যদি আমাকে 100 টাকাও দাও, তার জন্য আড়াই ঘন্টা আমি কাজ করবো, 100 টাকাও দাও, ওই টাকাটা আমাকে বাধ্যতা নিতে হয়, এবং আমি নিই না, ওই টাকাটা সঙ্গে সঙ্গে আমি পাঠিয়ে দিই, যেখানে ডোনেশন হিসাবে পাঠিয়ে দিই। ওটা ওনাকে পে করতেই হবে, ওর জন্য আলাদা চার্জেস, আমি নাহলে করবোই না, ওই কারোর কর্ম নেব না, কারণ আমার কর্ম আমাকে অনেক কষ্টে ক্লিন করতে হচ্ছে। বোঝাতে পারছি? নিশ্চয়ই। 12 মাস করতে হয়। 1 বছর করার পরে, 1 বছর কেন, অত দূর যেতে হবে না, যদি 2 মাস 3 মাস করার পরে তার জীবনে যদি না উন্নতি হয়, যদি না উন্নতি হয় তো আমাকে বলবে, হয়তো কমেন্ট করে দেবে যারা শিখবে আমার কাছে। ম্যাম তাহলে সঙ্গমটা একটু বলুন না, কোনটা? ওই নারী আর চক্র। নারী আর চক্রের, তাহলে এই যে চক্রের কানেকশনটা হচ্ছে, নারী উঠছে, হ্যাঁ। পয়েন্টে পয়েন্টে চক্র, হুম। এই হচ্ছে চক্র, এইভাবে পাওয়া যাচ্ছে। হুম। যেরকম নারী হচ্ছে চ্যানেল, এনার্জি চ্যানেল, এগুলো দেখতে পাবো না, 72 হাজার নারী কাটলে দেখা যাবে না, বা তোমার 10টা যে আরো নারী বললাম পাওয়ারফুল, ওদেরও দেখা যাবে না, আর 3টে নারীকেও দেখা যাবে না, ব্রহ্ম নারীকেও দেখা যাবে না, বজ্র নারীকেও দেখা যাবে না, কাউকে দেখা যাবে না। এনার্জি চ্যানেল আমরা শরীরে বুঝতে পারবো, এগুলো মানে অ্যাক্টিভেট হয়ে যাবে না, তো মানুষ এত পাওয়ারফুল হয়ে যায়, তার কথাবার্তা সুন্দর, তো ইন্টেলিজেন্ট, মানে সর্বগুণ সম্পূর্ণ। মাতা পার্বতী কি বলেছেন? স্বর বিজ্ঞান করে নারীকে শোধন করে নাও, ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড হও, তাতে করে তুমি কি হবে? সর্বগুণ সম্পূর্ণ, তুমি সবকিছু করতে পারবে, তোমার কার্মিককে কিছুটা হলেও রিলিজ করতে পারবে। মানে বহু জন্মের কর্ম আমাদের কার্মিক পড়ে আছে, এক জন্মে সবটা সম্ভব নয়, কিন্তু অনেকটা সম্ভব। আমরা ধরো 5 লাইফ যদি এখনো ভুগতে থাকি, তো আমি এখানে 5 লাইফটা কমিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো সর্বসিদ্ধিদাতা, এখানে সবকিছু সিদ্ধি পাওয়া যায়। কি সিদ্ধি? তুমি টাকা পয়সা আর্নিং, ধরো অনেকে মানুষ আছে যে আর্নিং করতে তার ব্লকেজেস আসছে, তো স্বরবিজ্ঞান শিখবে, সেই সমস্ত টেকনিক শিখিয়ে থাকি, কি করে তোমার মানি ব্লকেজেস খুলবে, কি করে রিলেশনশিপ ঠিক হবে, কি করে তোমার সমস্ত কাজ ঠিক হবে, অ্যাকুইরেট হবে, সব শিখিয়ে দেবো আজকে পডকাস্টের মধ্যে, শিখিয়ে দেবেন? একদম শিখিয়ে দেবো। কিন্তু সাধনাটা এখানে শেখাতে পারবো না, যারা আমার সঙ্গে কোর্স করবে সাধনা সেখানে করতে হবে, ওকে। ওটা সম্ভব নয়, সাধনা এখানে কি করে শেখাবো? হুম। হয় কি? ম্যাম মহাসঙ্গম বা ত্রিবেণী এই দুটো কি জিনিস একটু বলবেন? মহাসঙ্গম আর ত্রিবেণী, যখন দুটো নারী, আমি বললাম না এইভাবে উঠছে, ঠিক এইভাবে উঠছে, হুম। যখনই একটা পয়েন্ট হুম। ভেদ করলো, মানে চক্র, এই হচ্ছে ফার্স্ট মহাসঙ্গম, এইভাবে দ্বিতীয়, তৃতীয়, এইভাবে মহাসঙ্গম উঠছে, পয়েন্টে হচ্ছে মহাসঙ্গম। প্রথম মহাসঙ্গম কুণ্ডলিনী থেকে উঠছে, নারী থেকে উঠছে, একদম স্বাধিষ্ঠানে একটা মহাসঙ্গম পেল, তারপরে মণিপুর চক্রে একটা সঙ্গম পাচ্ছে, এই তো এইভাবে পয়েন্ট হচ্ছে, হুম। এইভাবে পয়েন্ট হচ্ছে, যে পয়েন্টগুলো মহাসঙ্গম, যখন এখানে এলো, এখানে এসে স্থির হলো, এটাকে বলা হয় ত্রিবেণী। সুষুম্না উঠছে, হুম। আর সূর্য নারী, চন্দ্র নারী, এখানে 3টে নারী অ্যাক্টিভ হচ্ছে একসঙ্গে, এটাকে বলা হয় ত্রিবেণী। তো মহাসঙ্গমে স্নান সাধকরা করে, যখন নারী জাগৃত হয়, সুষুম্না এবং তোমার সূর্য নারী, চন্দ্র নারী একসঙ্গে অ্যাক্টিভেট হচ্ছে, যখন কুণ্ডলিনী শক্তি উপরে উঠছে, যখন একটা চক্র ভেদ করলো, একটা মহাসাগরে চান হলো, মহাসঙ্গম স্নান হলো। এইভাবে মহাসঙ্গমে সাধক সাধিকারা স্নান করতে করতে ত্রিবেণীতে ডুব দেয়, এখানে ত্রিবেণী শক্তি এখানে তুলবে। শক্তি কিভাবে তুলবে, এগুলো সব সাধনার ছাড়া হয় না, সাধনা শেখাই আমি, সেই সাধনা না শিখলে কেউ করতে পারবে না, এটা এই পডকাস্টে বলাটা সম্ভব নয়। ম্যাম আপনি যখন শুরু হয়েছিল তখন 12খানা নারীর নাম নিয়েছিলেন আপনি। হুম। তো ম্যাম এখানেও দুটো নারী, সুষুম্না নারী আর একটা বললেন সুষুম্না, সূর্য নারী, চন্দ্র নারী, 3টে বলছেন। 3টে। এই 3টে নারীর কাজ কি একটু বলবেন, মানে আমাদের অবশ্যই। জীবনে আমাদের জীবনে এই যখন সূর্য নারী অ্যাক্টিভেট থাকে, ধরো তুমি কোনো ভালো জায়গায় যাচ্ছ, ভালো জায়গায় যাচ্ছ মানে সেখানে ভদ্রতা রাখতে হয়, ভদ্রতা মানে আমরা সবাই ভদ্র, কিন্তু কখনো মাথা গরম করে ফেললে সেটা একটু কটু দৃষ্টি, কটু দেখায়। ধরো তোমার বাড়িতে একটা পার্টি হচ্ছে, তুমি বাইরে থেকে আসছো, এসে দেখছো বাচ্চারা হই হই করছে, বাড়িতে একটা ভালো সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তুমি সূর্য নাড়িতে এন্টার করলে তোমার বাড়িতে, তুমি তখন সূর্য নাড়ি অ্যাক্টিভ আছে, একটা কেউ হয়তো একটা ফ্লাওয়ার ভাস হতে পারে, বাটি হয়তো একটু ছুঁড়ে কেউ হাত লেগে পড়ে গেল, ভেঙে গেল ফ্লাওয়ার ভাসটা, তখন তুমি এমনভাবে রিয়াক্ট করবে, এটা কি হচ্ছে, এখানে কি এটা করা সম্ভব,
ভালো করে তোমরা দেখতে পারো না, এই কি হচ্ছে, পুরো বাড়িকে মাথা তুললে, তখন যারা আত্মীয় স্বজনরা এসে তারা কি ভাববে? বাড়ির লোক লজ্জায় পড়ে যাবে যে একটা কিছু হয়ে গেছে, কেউ তো দেখে করেনি, হুম। এমনি হয়ে গেছে, কি হয়েছে মেনে নেওয়া যাবে। তো যখন রিয়াকশনটা আসছে তখন যারা এসেছে বাড়িতে তারা কি খারাপ ভাবে নিশ্চয়ই। তো যদি তোমার চন্দ্রনাড়ি চলতো তাহলে কি হতো? যদি চন্দ্রনাড়ি চলতো, বাম নস্ট্রিল চলতো, তুমি যখন বাড়িতে এসেছো ওটা পড়ে গেল দেখলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুখ কারো কাটেনি তো, যাক ভালো আছো তো, এই কে আছে সেটা পরিষ্কার করে দে। একটা ঘটনা দুটো রিয়াকশন, বুঝতে পারলাম? তো সূর্যনাড়ি হচ্ছে রাগ, যদি অটোমেটিক সূর্যনাড়ি তার চলতে থাকে, যদি 4 মাস তার সূর্যনাড়ি অ্যাক্টিভ থাকে, তার মৃত্যু অনিবার্য। স্বরবিজ্ঞান বলছে, আমি নয়। 4 মাস যদি কারো সূর্যনাড়ি অ্যাক্টিভ থাকে তার মৃত্যু অসম্ভবভাবী, সঙ্গে সঙ্গে তাকে স্বর সাধনা করতে হবে। সেই জন্য স্বরবিজ্ঞান বলতে পারে ইউনিভার্স কি বলছে, আমি তোমাদের সব জ্ঞান দিচ্ছি, তোমরা নিতে পারছো না। ধরো সূর্যনাড়ি অ্যাক্টিভ চলছে তো চলছে চলছে, সূর্যনাড়ি হচ্ছে গরম, তো ভেতরের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যাবে, লিভার গরম হয়ে যাবে, ডাইজেস্ট হবে না, পিত্ত, কনস্টিপেশন, হার্ট ব্লকেজেস, হার্ট কি বলে হাই ব্লাড প্রেশার, সেই মানুষটা যদি এরকম হতে থাকে কতদিন বাঁচবে বলো? সবসময় যেন রাগ ভাব, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, রাগ হয়ে আছে, তো কিভাবে কতদিন যাবে সে? তার মধ্যে স্থানটা নেই, হিলিং পাওয়ারটা নেই। চন্দ্রনাড়ি আমাদের হিলিং দিচ্ছে, তাহলে বোঝো সূর্য নাড়ি যদি 4 মাস কন্টিনিউ চলতে থাকে তার মৃত্যু অসম্ভবভাবী হবেই। আমি বলছি না, স্বরবিজ্ঞান বলছে। তো এটাকে তাকে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। সাধনা কিন্তু এরা সে জানলই না যে আমার চলছে, সে শুধু অটোমেটিক রেগে যাচ্ছে, বাড়ির লোক বলছে এত মাথা গরম, ওর কাছে যাওয়া যাচ্ছে না, ও যাকে দেখছে উল্টোপাল্টা কথা বলছে, তার মানে তার নাড়ি ঠিক নেই, এনার্জির চ্যানেলটা ঠিক নেই, যে পুরো আমাদের 72,000 নাড়ি ঠিক নেই, ইনব্যালেন্স হয়ে গেছে। 3টে নাড়ি মেন, 3টে নাড়ি ঠিক নেই, ইনব্যালেন্স হয়ে গেছে। এবার যদি চন্দ্রনাড়ি কারোর যদি চলে অনবরত, কি হবে? ডিপ্রেশন, মোটাপা, উঠতে পারবে না বিছানা থেকে, শুধু মনে হবে খাই আর শুয়ে থাকি, কান্না আসবে, মোটাপা বেড়েই যাবে, স্কিন প্রবলেম, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, থাইরয়েড, এগুলো আসবেই আসবে তার লাইফে। কেননা তার শরীরে একটা পার্ট চলছে আর একটা পার্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কিভাবে হবে? তো ইউনিভার্স কি করেছে, দিন আর রাত করে রেখেছে তো বাইরে। তাহলে আমাদের বডিতে দিন আর রাত মানে কি? সূর্য চলছে যখন দিন, আর যখন চন্দ্র চলছে রাত, সোচো। আর যখন সুষুম্না চলছে তখন কি? অমৃত বেলা, গধূলি হয় তো, বিকেলে গধূলি হয়, ভোরবেলা অমৃত বেলা হয়, এই তো সুষুম্না। আধ্যাত্মিক ঈশ্বরকে ডাকো, ওম নমঃ শিবায়। তো সুষুম্নায় সংসারের কোনো কাজ করলে হবে না, আধ্যাত্মিক। ব্রহ্ম মুহূর্তে যদি কেউ ওঠে সে কি করবে? ঈশ্বরকে ডাকার জন্য তো সাধক সাধিকারা যে ওঠে, তুমি ওঠোনি হয়তো, তুমি বুঝতে পারবে, যারা ওঠে তারা অমৃত বেলায় সাধক সাধিকারা কি জন্য ওঠে? ঈশ্বরকে ডাকার জন্যে। আর ওই সময় তুমি জানো এয়ার কিভাবে থাকে? 95% অক্সিজেন থাকে এয়ারে, 5% মাত্র অন্য কিছু থাকে। আর এই সময় 95% অন্য কিছু, 5% অক্সিজেন। আর ব্রহ্ম মুহূর্তে না উঠলে স্বর সাধনা অসম্ভব। ব্রহ্ম মুহূর্ত মানে 3টের পর থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যাচ্ছে 6টা পর্যন্ত। ম্যাম, আপনি কিছুক্ষণ আগে বললেন সূর্যনাড়ি যদি 4 মাস অ্যাক্টিভ থাকে তাহলে তার মৃত্যু হবেই, অনিবার্য। নারী কি বলতে পারে মৃত্যু কখন হবে? হ্যাঁ বলতে পারে, নারী বলতে পারে মৃত্যু তার কখন হবে। এই যে বললাম 4 মাস যদি অনবরত চলতে থাকে, তার এটা তো আপনার মৃত্যু প্রেডিকশন। প্রেডিকশন নয়, অসম্ভব হবেই, কিন্তু তাকে এটা প্রেডিকশন আছে যদি সে বুঝতে পারে। আমি কি বলতে চাইছি, যে ইউনিভার্স সব সংকেত দিচ্ছে, তুমি নিচ্ছ না, তুমি বুঝতে পারছো না। যখন সুষুম্না চলবে, বাড়ি থেকে বেরো, যদি অ্যাক্সিডেন্ট না হয় বলবে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো হওয়া কাজ হবে না। ধরো তুমি এখান থেকে একটা গাড়ি করে যাবে 2 ঘন্টার পথ, 6 ঘন্টা লাগবে যেতে, 5 ঘন্টা লাগবে, লোকের সঙ্গে রাস্তায় মারামারি হবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে, পড়ে যেতে পারো, গিয়ে দেখলে কেউ নেই, মানে হাজার রকমের বিরক্তকর জিনিস। সুষুম্নায় কেউ ওই জন্য বেরোয় না, এটা জানে সাধারণ মানুষ, তোমার অডিয়েন্স অনেক মানুষ জানে না, অনেকে জানে। সুষুম্নায় কোনো কাজ করতে নেই,
সুষুম্নায় কোনো কাজ করতে নেই। সূর্য নাড়িতে কি কাজ করতে হয়? সূর্য নাড়িতে করতে গেলে ধরো তুমি কোথাও তুমি স্পিচ দিতে গেছো, তোমার শক্তির দরকার, এনার্জির দরকার, সূর্যের শক্তির পাওয়ারের দরকার। তো সেখানে সূর্য নাড়ি অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট কি করে করতে হয় সেগুলো শেখাবো না, সেগুলো যারা আমার কাছ থেকে শিখবে তাদেরকে শেখাবো, কারণ এখানে অত বলা সম্ভব নয়। সূর্য নাড়ি অ্যাক্টিভেট করতে গেলে তাকে রাইট স্বর অ্যাক্টিভ করে নিতে হবে, এবং এটা কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব। চন্দ্র নাড়িতে কি করবে? চন্দ্র নাড়িতে যদি কেউ স্পিচ দিতে যায় তাহলে এনার্জি থাকবে না তো, চন্দ্রের এনার্জি মানে ঘুমানোর এনার্জি। কি স্পিচ দেবে? তোতলাবে, হাঁকলাবে, কিছু বলতে পারবে না, উল্টো পাল্টা বকবে, ঘুমোবে, পালিয়ে আসবে, তার কথার কেউ মানেই বুঝতে পারবে না। যখন সূর্য নাড়িতে সে কথা বলবে তখন পাওয়ার, সূর্য কি পাওয়ার, তা পাওয়ারের সঙ্গে সে কথা বলবে, কে ঠেকাবে তাকে? রাইট? তাহলে এই স্বরকে কি চেঞ্জ করা যায়? অবশ্যই যায়, এটাই তো আমার প্রশ্ন ছিল। অবশ্যই যায়। ও তুমি মৃত্যুটাকে বলছিলে তাই তো? না আমি ভাবছি, না আমি সেটা তো অবশ্যই, আপনি মৃত্যুটা তো বললেন যে এইভাবে মৃত্যু হতে পারে, হতে পারে, কিন্তু আমি চেঞ্জ বলেছি করা যায়। অসম্ভব ভাবে। এটাকে ক্লিয়ার করে নিলে অনেক মানুষ কমেন্ট করবে। যদি 4 মাস 6 মাস কারোর 4 মাস বিশেষ করে বলা হয়েছে স্বরবিজ্ঞানে, এরকম ভাবে দেখতে হবে কি এখানে হাত দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো 4 মাস যদি কারোর সূর্য নাড়ি অ্যাক্টিভেট থাকে, তার শরীরের মধ্যে অসুখ আস্তে আস্তে সে হঠাৎ করে মারা যাবে। যদি নিজেকে চেক করে নেয় তাহলে মারা যাবে না। আচ্ছা, এখানে মারা যাওয়ার কথাটা আগে বলে দিই। আয়ু কি? স্বরবিজ্ঞানে আয়ু শেখাই। আয়ু কি? তো মানুষ কি জানে যে এত বছর বাঁচলো আর বাঁচলো না, তাহলে আয়ু কি আমরা বছর নিয়ে আসি? না, কি নিয়ে আসি? আয়ুতে কি নিয়ে আসি? আয়ু কি করে জানবো? কেউ ভাবছে 70 বছর, কেউ ভাবছে 15 বছর, কেউ ভাবছে 10 বছর, কেউ ভাবছে মায়ের কোলেই মারা যাচ্ছে, আবার কেউ 80 বছর 100 বছর পার করে দিচ্ছে, কেউ 200 বছর পার করছে সাধুরা। তো ওদের জন্য কি আলাদা? ইউনিভার্স আলাদা করে রেখেছে সবকিছু? আমাদের জন্য আলাদা করে রেখেছে? ইউনিভার্সের কাছে তো আমরা সবাই সমান মানুষ। আয়ু হচ্ছে আমাদের শ্বাস। ঋষিমণিরা কুম্ভক লাগাতো, কুম্ভক লাগিয়ে শ্বাসকে রোধ করে রাখতো, শ্বাসকে ছাড়বে না। তা কুম্ভক মানেই হয়ে গেল একটা মানুষ তোমার হচ্ছে 24 ঘন্টায়, আচ্ছা 1 ঘন্টায় বা 1 মিনিটে কতগুলো শ্বাস নেয় জানো? না, 15টা শ্বাস নেয় মানুষ। 14 থেকে 15টা শ্বাস নেয়। মিনিটে কত হলো? 14 থেকে 15টা। ঘন্টায় 900টা শ্বাস নেয়। 24 ঘন্টায় 21,600টা শ্বাস নেয় মানুষ। সাধক সাধিকারা এটাকে কমিয়ে আনছে। ধরো আমরা শ্বাস নিই, আমরা তো সাধক সাধিকা, সাধনা করি, তো আমরা 15 বার মিনিটে শ্বাস নেব না, আমরা 5 বার নেব, তাহলে 10টা শ্বাস বাঁচিয়ে ফেললাম। তো ধরো কোনো মানুষ 10 কোটি শ্বাস নিয়ে এসেছে, শ্বাস হিসাবে মানুষ আছে, আজকে শুনে নাও, এই পডকাস্টে বলে দিচ্ছি, শ্বাস হিসাবে মানুষ বাঁচে। ধরো কেউ 10 কোটি শ্বাস নিয়ে এসেছে, 10 কোটি শ্বাস সে যদি, এটা বলেও দিচ্ছি কিভাবে কমপ্লিট করবে, কিভাবে কমপ্লিট হয় না মানুষের। 10 কোটি শ্বাস সে যদি 50 বছরে কমপ্লিট করে, তা 50 বছরে তাকে চলে যেতে হবে শ্মশান ঘাট। যদি 10 কোটি শ্বাসকে কেউ যদি 100-200 বছর নিয়ে যায়, সে বাঁচবে। 10 কোটি শ্বাসকে কেউ যদি 30 বছরে খতম করতে চায়, তো খতম হয়ে যাবে। কিভাবে খতম করবে? ওই যে বললাম ছোট ছোট শ্বাস, ছোট ছোট শ্বাস নিচ্ছে। তাহলে তুমি একটা লং ব্রিদিং করে দেখো, নেভেল ব্রিদিং, এইভাবে নিয়ে, তো মিনিটে কটা হবে? হার্ডলি 4-5টা আমরা শ্বাস নিই। এখন কথা বলছি বলে জোরে জোরে হচ্ছে, কিন্তু আমরা সবসময় শ্বাসে ফোকাস করি। সাধারণ মানুষ কি করছে? এই পর্যন্ত শ্বাস নিচ্ছে। কুকুর কটা শ্বাস নেয়? 26টা শ্বাস নেয় মিনিটে। কুকুরের 10 থেকে 12 বছর বাঁচে। কচ্ছপ 5টা শ্বাস নেয় মিনিটে, সেই জন্য সে 200 বছর, 2000 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর বাঁচে। তো সাপ শ্বাস নেয় 8টা মিনিটে। কত বছর সাপ বাঁচে? এক একটা প্রজাতির সাপ আছে কিন্তু অনেক বয়স, 500 বছর, 1000 বছরের সাপ আছে। তাহলে যে সাধক সাধিকারা ধরো পাহাড়ে গুহায় যারা ধ্যান করছে, তারা কুম্ভক লাগিয়ে শ্বাসকে ধরে রাখতে পারে। আমরা যখন কুম্ভক লাগাই, ধরো 1 মিনিট কুম্ভক লাগিয়ে রেখে দিই, শ্বাস ছাড়বো না, তাহলে 15টা শ্বাস বাঁচিয়ে নিলাম। এইভাবে যদি কেউ শ্বাস বাঁচাতে পারে, তাহলে কিন্তু সে তার বয়সটা বাড়িয়ে ফেলবে। তোমাকে ধরো আমি 5 কিলো চাল দিলাম, আমি আমার স্টুডেন্টদের এইভাবে বোঝাই, আমার যারা স্টুডেন্ট তারা জানে এটা। 5 কিলো চাল দিলাম,
এই 5 কিলো চাল তুমি 5 দিনেও খেয়ে নিতে পারো, 2 দিনেও খেয়ে নিতে পারো। আমি বললাম 5 দিন 5 কেজি চাল যতদিন থাকবে ততদিন তুমি খেতে পাবে, নাহলে খেতে পাবে না। এই 5 কিলো চালকে তুমি 1 বছর করতে পারো। তুমি 5 কিলো চালকে 5 মাস করতে পারো। যতদিন করতে পারবে ততদিন। সেই জন্য ইউনিভার্স কিন্তু যে শ্বাসগুলো নিয়ে পাঠিয়েছে। তুমি শ্বাস যেভাবে নেবে সেভাবে তোমার চলে যেতে হবে। সেই জন্য দেখবে যাদের টানের অসুখ আছে, কিভাবে শ্বাস নেয় তারা? এভাবে শ্বাস নেয় তো হুম। বেশি দিন বাঁচে না। যারা নোংরা কাজে লিপ্ত, বেশি বেশি করে ধরো সেক্স করে মেয়েদের, ছেলেরা যারা বেশি বেশি করে করে, তো সেই সময় শ্বাসের প্রভাব বহুত হয়। কি হবে? যারা সব সময় লিপ্ত, দেখবে সবসময় ওই কাজে ব্যস্ত আছে, তো তাদের বেশি দিন কিন্তু লংজিভিটি নেই। আমি তাকে বলছি না, আমি কোনো মানুষের উদ্দেশ্যে এই কথা বলছি না, আমি স্বর বিজ্ঞানের শ্বাসের কথা বলছি। বুঝতে পারছো? এই শ্বাস হচ্ছে যে আমরা নিঃশ্বাস, স্বর, এই স্বর দিয়ে ইউনিভার্স আমাদের পাঠিয়েছে কত বছর বাঁচবে। তো স্বরকে ঋষিরা কি করছে? বাঁচিয়ে নিচ্ছে, কুম্ভক লাগাচ্ছে। বহির্কুম্ভক লাগাতেও পারো, অন্তর্কুম্ভকও লাগাতে পারো, লাগিয়ে তুমি নিজের মতো নিজে থাকো। এই তো স্পিরিচুয়ালিটি মানে শুধু বসে বসে পুজো করবো, মন্ত্র চ্যান্টিং করবো। অনেক সময় আছে পুজো করতে করতেই অন্যের মানুষের ক্ষতি চাইছে অনেক মানুষ, এটা ঠিক না। তবে সাধনা, পুজোও একটা সাধনা, ভক্তিযোগ, ওটাকে বলা হয় ভক্তিযোগ। আমরা করছি ধ্যান যোগ, ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া। কেউ ভক্তিযোগে করছে, কেউ কর্মযোগে যাচ্ছে, মানুষের ভালো করছে, কাজ করছে। কিন্তু দুটো জিনিস ভালো নয় একসঙ্গে, যে আমি পুজো করতে করতে মানুষকে গালি দিচ্ছি, তো কিচ্ছু হবে না। আছে তো এরকম মানুষ, প্রচুর আছে। তাহলে ম্যাম আপনি কমপ্লিট করেছেন এই জিনিসটা? হুম আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে ম্যাম, এই ধরুন আমি জানি না, আমরা কেউ ভবিষ্যৎ দেখিনি কিন্তু, হ্যাঁ, কিন্তু ভবিষ্যতের জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। একদম। ম্যাম ধরুন যদি প্রত্যেকটা দিনের যদি আমরা জানতে পারতাম যে প্রত্যেকটা দিন আমার কেমন যাবে, তাহলেও তো ভালো হতে পারে। দারুণ কথা, দারুণ কোশ্চেন। অডিয়েন্সের জন্য তো বলবোই, এটা সবার সত্যিই ভালো হবে। এই স্বরবিজ্ঞান যারা শিখবে, তারা তাদের প্রত্যেকটা দিন কেমন যাবে, ধরো সকালবেলা উঠেই যদি তুমি জেনে যাও তোমার দিনটা আজকে কেমন যাবে, কৌশিক কেমন লাগবে তোমার? হেভি ব্যাপার তো এটা। তুমি ধরো তোমার 15 দিন কেমন যাবে, তুমি যদি আগের থেকে জানতে পেরে যাও, কেমন লাগবে? বুঝতে পারছো স্বরবিজ্ঞানের মাহাত্ম্য? যদি তুমি 1 বছর জানতে পেরে যাও, কেমন লাগবে যে আমার এই বছরটা কেমন যাবে? এটা কি সম্ভব? এটা তো অসম্ভব এটা। অসম্ভবকে যদি সম্ভব করা যায়, স্বরবিজ্ঞান, মাতা পার্বতী, শিব বাবা দিয়েছেন এই শিক্ষা মাতা পার্বতীকে, মাতা পার্বতী আমাদের সবার জন্য। তো কিভাবে সম্ভব? সকালবেলা উঠে কিছু ক্রিয়া আছে, এই ক্রিয়া আমি এখানে শেখাবো না, শুধু এটুকু আমি বলবো, যেই শ্বাস চলছে আগে দেখতে হবে, চেক করতে হবে বিছানায় উঠে। আচ্ছা, কিভাবে চেক করবে একটু অডিয়েন্সদের বলে দিই। শ্বাস চেক করার জায়গা আছে, ঠিক এইভাবে হাতকে ত্রিকোণ করতে হবে, নাকের এই জায়গায় ধরতে হবে। এবার এইভাবে যখন আমরা করবো, কোন দেয়ালে কোন হাতে শ্বাস লাগছে দেখো। আমার এখনো ডান দিকেরটাই লাগছে। তোমার ডান দিকে আছে, তোমার কোনটা চলছে? লেফট চলছে। আমার সামনে কে আছে? ও বসে আছে, ওকে আমি স্বরে কন্ট্রোল করে নিয়েছি। দেখো আমার কোন পা তোলা আছে? রাইট স্বর। তো তুমি পুরো আমার কন্ট্রোলে আছো এখন। তো রাইট স্বর সেই জন্যই চলছে। এটা সম্ভব। যেই স্বর চলবে সকালবেলা উঠে, সেই স্বর, সেই পা, আগে সেই হাত দেখবে। বিছানায় উঠে বসা হলো, সেই কারবাট উঠবে। বিছানায় শুয়ে শুয়ে আগে সে স্বর চেক করতে হবে, প্রথম থেকে বলছি, নাহলে অডিয়েন্স বুঝতে পারবে না। এইভাবে শুয়ে আছে বিছানায়, আগে নাকে হাত দিয়ে ঘুম ভাঙলো, স্বর চেক করবে কোনটা চলছে। যদি বাঁ চলে বা ডান চলে, ধরে নিলাম আমার ডান দিক চলছে, তাহলে রাইট কারবাট উঠতে হবে। এই রাইট দিকে মুড়ে নিলাম, এইভাবেই উঠবো রাইট দিকে। এইভাবে অডিয়েন্স বুঝতে পারছি কিনা জানি না। শুয়ে আছি আমি সোজা হয়ে শুয়ে আছি বা বাঁ দিকেই শুয়ে আছি, আমার রাইট কারবাট, রাইট নস্ট্রিল চলছে, তা আমি রাইট দিকে ঘুরে যাব, ঘুরে গিয়ে এইভাবে উঠবো। ওঠার পরে আমি বসে প্রথম আমার রাইট হাত দেখবো। হাতের মধ্যে আমাদের আছে এনার্জি, যেটা আমাদের চোখ দিয়ে আমাদের পুরো বডিতে নিয়ে নেব। ঠিক আছে? এবারে আমরা কি করবো, যে রাইট শ্বাস চলছে, তখন ওই রাইট পা আগে মাটিতে ফেলবো। তার মানে কি হচ্ছে, ইউনিভার্স আমাদের এখানে কানেক্টেড, আর আমরা পা দিয়ে ধরতি মাতার সঙ্গে কানেক্ট করে নিলাম। তো সেই দিন শুভ যাবে তার। যেই কাজ করবে, ওখানে বিছানায় বসে তার যে যে কাজগুলো করবে সেগুলো বলে নিতে হয়। ওখানে কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়া আমি এখন এখানে শেখাচ্ছি না, যারা আমার থেকে শিখবে তাদের জন্য। তো শুধু এইটুকুই যদি তারা করে, যে যেই শ্বাস চলছে সেই পা আমি
মাটিতে রাখবো পৃথিবী মায়ের রেখে, তারপর অন্য পা রেখে তারপর আমি বাইরে যাব। বাইরে যাওয়ার প্রক্রিয়াও শেখাতে হয়, এখানে অতটা সম্ভব নয়। বলছি তো, না যারা মানে কোর্স ডান করবে। দিকের যদি আমার চলছে, আমি ডান দিকের পা দেবো, হ্যাঁ, ডান দিক হয়ে আমাকে উঠতে হবে। এখানে যদি দেখাবার থাকতো আমি বলে দিতাম, কারণ এখানে তো সোবার সিস্টেমটা নেই। হুম তুমি ধরো তুমি তোমার ডান দিক চলছে, তুমি ডান দিকে কাত হতে পারো, এইভাবে হুম কাত হয়ে গেলে হুম তোমার ডান দিক যেটা সেটাতে কাত হও, কাত হয়ে গিয়ে সেইভাবে উঠলে, উঠে তুমি রাইট হ্যান্ড দেখবে, এইভাবে রাইট হ্যান্ড দেখবে, পরমাত্মাকে ধন্যবাদ দেবে, হে পরমাত্মা আজকের দিনটা আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, আজকে আমি নতুন কিছু বেটার কিছু করতে চাই আজকের দিনটার জন্য। সে তার মতো বেটার দেবে, দিয়ে কি করবে, শ্বাসকে আটকাবে, একটু বলেই দিই একটু মানুষের ভালো হবে, শ্বাসকে আটকাবে পেটের মধ্যে, রাইট পা দেবে, শ্বাস কিন্তু আটকে আছে, আমি ছাড়ছি না, রাইট পা আগে দেবে, তারপর বাম পা দিয়ে শ্বাস ছাড়বে, তার দিন ভালো যাবেই যাবে, যে কাজ করবে সম্পূর্ণ সফল। তবে এখানেই শেষ নয়, যদি রাইট নস্ট্রিল গন্ডগোল থাকে, কারণ তার নাড়ি শোধন করা নেই, হয়তো সেই দিনের তিথি অনুযায়ী চলার কথা ছিল লেফট স্বর, তাহলে কি হবে? তবুও হবে, যেহেতু যে স্বর চলছে আমরা সেই স্বরকেই মানি। কিন্তু এখানে বলে দিই যে আমরা জানবো কি করে যে তিথি কোনটা, ক্যালেন্ডার না দেখেই জানবো কি করে? তো অমাবস্যা আর পূর্ণিমাকে আমরা ফলো করি। যদি অমাবস্যা হয় তাহলে শুক্লপক্ষ পড়ে যাচ্ছে, অমাবস্যার প্রথম 3 দিন বাঁ স্বর চলবে, চলবেই। চলবেই, যাদের নাড়ি স্বর ঠিক আছে, নাড়ি ব্যালেন্স আছে, ওইটাই তো আমি সাধনাটা শেখাই, যাদের নাড়ি ব্যালেন্স আছে 3 দিন যদি ঠিক চলে, চোখ বুঝে তার 15 দিন ভালো যাবে, কিচ্ছু হবে না, তার সঙ্গে কারো কোনো ঝামেলা ঝঞ্ঝট হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কারোর সঙ্গে কিছু টাকা হানি হবে না, কিচ্ছু হবে না, তার ভালো যাবে। এইভাবে সার্কেল চলছে। তাহলে অমাবস্যা হলো, এখানে যদি পূর্ণিমা হয়, এখানে আমি অমাবস্যা দিচ্ছি, তাহলে অমাবস্যা থেকে শুক্লপক্ষ, মানে একটু একটু করে চাঁদ বাড়ছে, 3 দিন লেফট স্বর চলবে, তারপরের 3 দিন রাইট স্বর চলবে, তারপরের 3 দিন লেফট স্বর চলবে, তারপরের 3 দিন লেফট স্বর চলবে, এইভাবে সার্কেল আছে। আবার ফুলমুন এসে গেল, পূর্ণিমা এসে গেল, পূর্ণিমার পর থেকে প্রতিপাদ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, 3 দিন চলবে তোমার রাইট স্বর, আবার 3 দিন লেফট স্বর, 3 দিন। যদি এইভাবে চলে তাহলে তার দিন দারুণ যাবে। প্রথম 3 দিন যদি ঠিক চলে, ধরো অমাবস্যা থেকে প্রথম 3 দিন যদি ঠিক চলে, তার 15 দিন ভালো যাবে, চিন্তা করতে হবে না। মানে কি ভালো চবে? সবকিছু ভালো যাবে, তার সব পরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না, কারোর সঙ্গে ঝগড়া মারামারি হবে না, টাকা পয়সা হানি হবে না, কাজ যে কাজটা করবে সেই কাজই ঠিক থাকবে, ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড। কি করে এটা হচ্ছে এটা বলছি, এটা মানুষের সত্যি অসম্ভব, না এটা সত্যি অসম্ভব অসম্ভব। লাগে। তুমি যদি যেদিন যেদিন করবে, যদি কোনোদিন স্বরবিজ্ঞানকে আরো ভালো করে জানতে পারো, স্বরবিজ্ঞান তো ছোটখাটো সাবজেক্ট নয়, অনেক বড় সাবজেক্ট। স্বরবিজ্ঞানে প্রায় 50টার প্লাস ভিডিও আমি দিয়েছি, আমার ইউটিউবে নয়, ওটা হচ্ছে পার্সোনাল, যারা শিখছে তাদের জন্য, উল্টে লাইভ ক্লাসেস এবং নিজে করাই, এই সাধনা আমি নিজে করাই। তো এটা সম্ভব, যারা অডিয়েন্সের মধ্যে তো সব রকম অডিয়েন্স আছে, তারা কিন্তু বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছে। তো ধরো তুমি নিশ্চয়ই দেখেছো যে শিব পার্বতী যেখানে থাকে, বা ঈশ্বর দেবদেবীরা যেখানে থাকে, বা দেখবে নারায়ণের সঙ্গে কে কে আছে, সবকিছু দেখবে, সাপও এসে তার বাঁশি শুনছে, গরুও আছে, বাঘও আছে, সব এক জায়গায় আছে, আছে তো, কেউ কাউকে হানি করছে না। মাতা পার্বতীর কাছে দেখো, জঙ্গলে যাও, সেখানে সবাই একসঙ্গে আছে, তো কি হচ্ছে, সব একসঙ্গে আছে, কেউ কাউকে হানি করছে না, ওরা সবাই এক পরিবারের মতো আছে। এবারে দেখো, যে যে কনসেপ্টটা অনেক মানুষ বোঝে না, সেটা বলার চেষ্টা করছি, হয়তো বুঝে যাবে বলার পরে। যখন আমরা স্বরকে ঠিক করে নেব, স্বরকে সাধন করে নেব, শোধন করে নেব, তাহলে সরকার একটাই স্বর অনেক হয়েছে, এই যে ইউনিভার্সের একটাই স্বর, যেই স্বর তোমার মধ্যে চলছে সেই স্বর আমার মধ্যে চলছে, এই যে কোটি কোটি মানুষের মধ্যে চলছে একই স্বর, পশু পাখিরাও নিচ্ছে, কিন্তু যখন আমার ভেতরে যাচ্ছে আমি সেটাকে চেঞ্জ করে নিচ্ছি, তোমার ভেতরে যখন যাচ্ছে তুমি সেটাকে চেঞ্জ করছো। তা দেখো, এই যে এখানে স্পেসটা আছে, এখানে অক্সিজেনটা তুমিও নিচ্ছ, আমিও নিচ্ছি, আবার লন্ডনে যে আছে সেখানে যে নিচ্ছে সেই স্বর আমি, আসছে তো, অক্সিজেন তো এয়ারের মধ্যে আসছে, তাহলে এখানে কি কোনো পেহচান, মানে আলাদা আলাদা কিছু আছে না। তাহলে স্বর একটাই, কার? তার, ইউনিভার্সের, শিবের, শিব বাবারই বলো, পশুপতির বলো, যাই বলো, তো সেখান থেকে আমরা নিচ্ছি, তাহলে এক থেকে অনেক হয়েছে।
এই স্বর যখন আমি নিলাম তাহলে সে কি হয়ে গেল? শিব, স্বয়ং শিব। শিব হ্যাঁ হাম হ্যাঁ শিব। তো যেখানে শিব থাকবে তার সঙ্গে সবকিছু অ্যাক্টিভেট হবে কি না? ঠিক। অ্যাক্টিভেট হবে কি না? তুমি ভাবছো তোমার একটা বস আছে ভীষণ অ্যাগ্রেসিভ, তোমার কথাই শোনে না, তাকে নিজের বসে করো। তাকে নিজের বসে মাত্র 1 সেকেন্ডের দরকার, তাকে নিজের বসে করে নাও, তোমার মুখের উপর কথাই বলবে না, কিন্তু খারাপ কোনো কাজে ব্যবহার করা যাবে না। যেটা আস্তে আস্তে তাহলে কাটতে থাকবে পাওয়ারটা। তোমার কথাটা ধরো অন্যদিন সে শুনতো না, ছুঁড়ে ফেলে দিত, কিছু দেখা দেখাচ্ছে ফাইল থেকে ছুঁড়ে ফেলে যেরকম আছে তো, অনেক বস আছে তো, আছে। অনেক মানুষও তো আছে। আছে। তো তাকে নিজের স্বরে করে নাও না, সে তোমার কথা সব শুনবে। ম্যাম আপনার মাঝে মাঝে মনে হয় না এই স্বর একটা ম্যানিফেস্টেশন? ম্যানিফেস্টেশন টেকনিক এখানেই তো শেখাই, আসল ম্যানিফেস্টেশন তো স্বর বিজ্ঞানেই আছে। হাজার লোক ম্যানিফেস্টেশন করছে, হচ্ছে না কেন? ম্যানিফেস্টেশন শিখিয়ে দিয়ে যাবো? লোকেদেরকে শেখাবেন? হ্যাঁ, সবাইকে শেখাবেন? সবাইকে শিখিয়ে দিয়ে যাবো? একটু ছোট করে রাখুন, সব রাখলে অসুবিধা সব হবে। রোগগুলো আছে। তুমি জানো না এই বিজ্ঞান স্বর বিজ্ঞানের মধ্যে আমি যদি সবও এখানে শিখিয়ে দিতে চাই, মানুষ করা অসম্ভব, গুরু ছাড়া হবে না। অসম্ভব। হ্যাঁ তো গুরুমুখী বিদ্যা তো কি করে এটা এসব? গুরুমুখী গুপ্তবিদ্যা, সাধনাই যদি না সে করবে কি করে? আমি এই তো সবকিছু শিখিয়ে দিয়ে যাচ্ছি। তার যদি নাড়ি শোধন না থাকে, যেই স্বর চলছে সেই স্বরে পা রাখলো পৃথিবীতে, তাহলে পৃথিবীর সঙ্গে ব্রহ্মাণ্ডের কানেক্টেড হয়ে গেল, তাহলে স্বয়ং শিব। তো এবার দেখো, ধরো যেই স্বর অ্যাক্টিভেট আছে সেই স্বরে সে যদি কাজ করে, ভালো করে বোঝে ব্যাপারটা, সেই স্বরে সে যদি কাজ করে, তাহলে যখন ধরো আমি তোমার পডকাস্টে এসেছি, তাহলে আমরা এটা মানুষের অনেকের বুঝতে অসুবিধা হবে যে স্বর কিভাবে সব নিতে পারে। অ্যাগ্রেসিভ একটা মানুষকে নিজের কন্ট্রোলে করবো কিভাবে? কন্ট্রোলে মানে এখানে কেউ খারাপ কিছুতে আসবে না, ভালো কিছু করতে আসবে। যে আমার কথা শুনতে চাইছে না, অনেক সময় কি হয়, অনেক বাড়িতে অনেক মানুষ আছে শুনতেই চায় না, কথা বোঝানোর চেষ্টা করা যায় না, তখন তাকে আমরা স্বরে কন্ট্রোল করবো। যেমন ম্যাম বাচ্চারাও অনেক সময় কথা শুনতে চায় না। কথা শুনতে চায় না, তারা কি করবে? যে মা বাচ্চার কথা শুনতে চাইছে না, সেই মা কি করবে? যখন লেফট স্বর চলবে, সেই লেফট স্বর চলবে যখন, স্বরটাকে পেটের মধ্যে নিয়ে আটকে নেবে, বাচ্চাকে বাঁ দিকে বসাবে, মাথায় হাত দিয়ে শ্বাস ফেলবে, ধীরে ধীরে বাচ্চা তার কথা শুনবে, শান্ত হয়ে যাবে। এবার স্বরটা ভালো করে বুঝিয়ে দিই। তো স্বরটা হলো একদম কার? স্বয়ং শিবের, পরমাত্মার। তো সে যখন তার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তো যেখানে পরমাত্মা যাবে সেই মানুষটা কি পরমাত্মা সমান হয়ে গেল শ্বাসের সঙ্গে? কারণ নারীর সঙ্গে ৭২,০০০ নারীর সঙ্গে ইউনিভার্সের সমস্ত কানেক্টেড। তো যখন স্বর বিজ্ঞান শিখে নারীকে শোধন করিয়ে নিল, তো পরম শিবের শ্বাসটার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে আমাদের পৃথিবীর মধ্যে যে যে সার্কেল চলছে দিন রাত সবকিছু প্রকৃতির মধ্যে যা চলছে, তখন ইউনিভার্সের সঙ্গে মানুষের শরীরের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হবেই। ওই যে সূর্য চন্দ্র, যেমন এখন যখন দিন, আমাদের ভেতরে যদি লেফট চলে বেশিরভাগ, তার মানে আমাদের ভেতরে সন্ধে রাত, যেমন ছেলে মেয়ে রাত দিন, তো সিঙ্ক হয়ে গেল। তো যখন আমাদের এনার্জি ইউনিভার্সের সঙ্গে যখন সিঙ্ক হবে, তখন স্বয়ং শিব তার মধ্যে বিরাজ থাকে। শিব হ্যাঁ হাম হ্যাঁ শিব। তো সে যখন সেই কোথাও যাবে, যখন স্বরকে কন্ট্রোল করে নিতে পারবে, তখন সে যেখানে যাবে তার জন্য রাস্তা ফাঁকা, স্বয়ং শিব আসছেন, পরমাত্মা, তার জন্য রাস্তা অটোমেটিক ফাঁকা থাকবে। ধরে নাও আমি বাড়ি থেকে যখন বেরোবো, তুমি কোথাও যাচ্ছ, বাড়ি থেকে বেরোবে বা অডিয়েন্স যেখানে যাচ্ছে, চলছে রাইট স্বর, লেফট স্বর পা দিয়ে আগে চৌকাট পার হয়ে গেল, তো তার কোনো কাজ হবে? হবে না। কেন? এখানে ওখানে সেখানে যেটা খুব সহজে হয়ে যেত, হয়তো একটা সই করে দিলে হয়ে যাবে, সেই সইটা করতে গিয়ে তাকে 5 বার এদিক ওদিক করতে হবে, 10 ঘন্টা লেগে গেল। বা হয়তো রাস্তা বন্ধ, ওদিক দিয়ে যাবে না, সেই স্যার আসেনি, হাজার রকম, সেই কাজ হবে না। যখন সুষুম্না চলবে, বাড়ির থেকে বেরোনা বারণ, ইউনিভার্স বলছে বাড়ি থেকে বেরো না, তোমার হবে না কিচ্ছু আজকে কাজ, তো মানুষ জানলো না, বেরিয়ে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে, মারামারি হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কিচ্ছু কাজ হবে না। ও ভৌতিক জগতের জন্যই নয়, ইউনিভার্সের জন্য। সুষুম্না যখন অনবরত চলবে, মানে টানা যদি 8 ঘন্টা চলে, তো জানতে হবে তোমার যাওয়ার, পরমাত্মার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, তখন সমাধি নিয়ে নেয় মানুষ। ঋষি মহর্ষিরা বলতে পারতো তো যে আমি এই দিনে মরবো? হ্যাঁ। কি করে বলতো? এই তো স্বর চেক করে, স্বর ম্যাম ধরুন আমি আপনার কাছে গেলাম, ঠিক আছে, আপনাকে গিয়ে বললাম ম্যাম আমি এরকম আমার নিজের স্বরটা ঠিক করতে চাই, সেটা শিখতে হবে, সেটা আপনি শেখান। ধরুন আমি শিখবো না, আপনি আমাকে একটু শোধন করে দিন, বা
আমি কি করব বা কেমনভাবে করব, তো সেই মানুষদেরকে আপনি হেল্প করেন তো এরকমভাবে? যার কাছে সময় নেই। হ্যাঁ। ধরো তোমার জ্বর হয়েছে, হুম। তুমি ডক্টরের কাছে গিয়ে বললে যে আমি ওষুধ টষুধ খেতে পারি না, আমার ভাই খেয়ে নেবে ওষুধটা। অ্যান্সার পেয়েছো? না, অ্যান্সারটা এরকম কেন দিচ্ছেন? তা কেন ভাই দেব? যাচ্ছে তো, আমি তো আমারই কথা বলছি। তুমি ওষুধটা খাবে না, বলছো আমি ওষুধ খেতে পারবো না, আমার আমার আমি জ্বর তো হয়েছে, ঠিক সময় আছে। দিতে, ও সময় আর ওষুধ তো আলাদা না। কতটা সময় দেবে সেটা দেখতে হবে, আমি টেকনিক শেখাবো, সেটা করতে হবে। ধরো তোমার কোনো মানুষের নাড়ির মধ্যেই তো ব্যালেন্স ডিসব্যালেন্স থাকে। হুম, হুম, হুম। ধরো স্বর চলছে উল্টো, হ্যাঁ। সব সময় চলছে সূর্য স্বর, হুম। তার মধ্যে কি কি প্রবলেম আসবে? হার্ট ব্লকেজেস আসবে, তোমার হাইপার যে অ্যাটাকটা আসে, হুম। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক আছে। হ্যাঁ, এটা আসবে। তার ডাইজেস্ট হবে না, খাবার ডাইজেস্ট হবে না, তার পিত্তভাব তেতোভাব থাকবে, অ্যাসিড হবে, কনস্টিপেশন আসবে, হুম। সবসময় মাথা ধরে বসে থাকবে, আমি আর পাচ্ছি না, যাকে পারবে তাকে চেবাবে একদম, চোখ লাল হয়ে যাবে। যদি তার সামনে কেউ তুই যাই আসে, কিছু যা আছে ফেঁকবে তার উপরে। তো দিন রাতেই যখন জ্বলবেই জ্বলবে, জ্বলতে জ্বলতে ভেতরগুলো সে নিজেই, তার ঘুম আসবে না, প্রথমত তার ঘুম আসবে না, সারা রাত সে ঘুমোতে পারবে না। ঘুম যদি মানুষের 3 দিন না ঘুমোয়, তো মানুষের কি হতে পারে? এটা স্বাভাবিক জিনিস। পাগল হয়ে যাবে তো। তাহলে যদি 4টে মাস, আমি বলেছি 4টে মাস সময় দিয়েছি, এটা আমি নয়, সরবিজ্ঞান সময় দিচ্ছে। শিব সরোদয় পড়ে নেবে যারা মনে করছে যে কথা আমি কোথা থেকে, তো যা কিছু কথা বলছি আমার তরফ থেকে না, শিব সরোদয় থেকে কথাগুলো বলছি। 4 মাস যদি চলে, তার ভেতরে কি হতে পারে বুঝতে পারছো? সব যে অর্গ্যান গুলো আছে না, খারাপ হয়ে যাবে, বলবে ভাই পাচ্ছি না নিতে। সেই জন্য তো ইউনিভার্স কি করেছে, স্বরকে চেঞ্জ করে দিয়েছে, 1 ঘন্টা এটা চলবে, 1 ঘন্টা এটা চলবে। এবার সাধকরা কি করবে, ইচ্ছা মতো চেঞ্জ। আমার যেখানে যেটা দরকার, আমি এখন পড়তে বসবো, আমার যে সাবজেক্ট আছে ইতিহাসকে আমি বুঝবো, তো আমার সূর্য স্বর চললে আমি ইতিহাস বুঝতে পারবো না, গল্প বই পড়লে ইতিহাস বুঝতে পারবো না, লাভ মেসেজ করলে স্বর রাইট স্বর চললে হবে না, তখন চাই লেফট স্বর, ইমোশনালি বাদ করতে হবে। তো সেখানে যদি আমার লাইফ পার্টনারকে আমি যদি বলি তুমি এত সময় দিচ্ছ না, কি করে হবে, সে বল পালাই বাবা, তুই যা তোর মতো যা, বলবে তো। আর যখন ম্যাথামেটিক্স শিখবে, পড়তে বসবে বাচ্চা, যাদের বাচ্চারা ম্যাথামেটিক্স পাচ্ছে না, রাইট স্যার তাদেরকে বলুন ম্যাথামেটিক্স তারা করুক, রাইট স্যারকে অ্যাক্টিভেট করে নিতে হবে, নিয়ে ম্যাথামেটিক্স করুক, লজিক্যালি কোনো জিনিস করুক, মাথা দিয়ে দিমাগ দিয়ে একদম ভাবতে হবে যেটা করতে হবে, কি করে করব। হঠাৎ করে কোনো কিছু কাজ করতে হবে, সময় নেই, এক্ষুনি করতে হবে, রাইট স্যার। এবার খাবার খাবে কখন, স্বরবিজ্ঞান তাও বলে দিয়েছে। স্বরবিজ্ঞানের সমস্ত কিছু আমার স্টুডেন্টরা বলেছে ম্যাম আপনি বলে আসুন, অনেক মানুষের কাজে লাগবে, কিন্তু সাধনাটা তাকে শিখতে হবে, তা নাহলে হবে না। খাবার খেতে স্বরবিজ্ঞান বলছে 12টার সময় কোনো খাবার খাবে না, খেতে নেই 12টার সময়, রাইট স্বরে খাবার খেতে হয়, যখন রাইট স্বর চলবে। রাইট স্বর যখন চলবে তখন কি আছে, সূর্য, আমাদের পেটের ভেতরে যে অগ্নিটা আছে সেটা ওপেন হবে, জঠরাগ্নি। তো যখন এই যজ্ঞে হোমে যখন খাবার আহুতি দেবে, হজম হবে কি হবে না? তো খাবার হজম হবে কি হবে না? হবে। হুম। তো সিস্টেম কি হচ্ছে, ইউনিভার্স বলছে রাইট স্বর চলছে, ব্রেনকে অ্যাক্টিভ করে দিল, এবার খাবার আসছে, তুমি তোমার সিস্টেম চেঞ্জ করো, ব্যাস পুরো সমস্ত সৈন্য সামন্ত এই ফুড পাইপ সব অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের রিয়েলি আমি এইভাবে বলছি মানুষ যাতে বুঝতে পারে। তো এই স্টোম্যাক অ্যাক্টিভ হয়ে গেল, পিত্তনালী অ্যাক্টিভ হয়ে গেল, আমাদের ইন্টেস্টাইনগুলো অ্যাক্টিভ হয়ে গেল, খাবার আসছে, আমাদের হজম করতে হবে, সব কিছু করতে হবে, এনজাইম টেনজাইম সব কিছু অ্যাক্টিভ হয়ে গেল, খাবার হজম হয়ে গেল। খাবার খাওয়ার সময় রাইট স্বর অ্যাক্টিভেট থাকবে, অন্তত 1 ঘন্টা যেন অ্যাক্টিভেট থাকে, সেই খাবার হজম হয়ে যাবে, তার কোনোদিন কনস্টিপেশন হবে না। এবার ধরো সে জানলো না লেফট স্বর চলছে, চন্দ্রনালীতে খাবার খেলো, কি হবে জানো? ওই জুয়েলারিতে যারা কাজ করে তাদের কি বলে, স্বর্ণকার। স্বর্ণকার বা বেনেরা কার। হ্যাঁ স্বর্ণকার। তুমি স্বর্ণকারকে গিয়ে বলবে আমার বাড়িটা ঢালাই করতে হবে চলো, সে নিয়ে এলো কি, ওই তার তার যা যন্ত্রপাতি, ফুঁক দেওয়ার কিছু, তারপরে সব ওই আরো কিছু ছোট ছোট জিনিস, সেইগুলো নিয়ে এলো, বলে কোথায় ঢালাই করতে হবে, ঠিক আছে। এবার ধরো তুমি রাজমিস্ত্রি যারা ঢালাইয়ের কাজ করে, তাদেরকে গিয়ে বলতে হবে যে আমার ওয়াইফের জন্য সুন্দর করে গয়না গড়িয়ে দিতে হবে, তারা দুরমুজ নিয়ে আসবে, কোদাল নিয়ে আসবে, কাটারি নিয়ে আসবে, ঠিক আছে। হাসছো, বোঝাচ্ছি এইভাবে যাতে অডিয়েন্স বুঝতে পারে। যদি আমরা লেফট স্বরে খাই, এর কাছে যন্ত্র নেই খাবারটাকে হজম করার, এ তখন বারবার ব্রেনকে সিগন্যাল দেবে কি সব এসে গেছে, বলছে যা আছে তাই দিয়ে ব্যবস্থা করো, ও কি করবে, সমস্ত অ্যাসিডকে অ্যাক্টিভেট করে দেবে বডির মধ্যে, বলছে কিচ্ছু হচ্ছে না,
লেফট সাইড বলবে কিছু হচ্ছে না, ব্রেন বলবে আর যা আছে সব দিয়ে দাও, সে যত কিছু অ্যাসিড ফ্যাসিড যা আছে একসঙ্গে ঢেলে দিল, কিছুই হচ্ছে না, লাস্টে বদহজম, খাবার হজম হবে না এবং অ্যাসিডিটি, সেই খাবার নাড়িতে কী হবে, পচবে, কনস্টিপেশন, কনস্টিপেশন আসা মানেই তার লাইফ বরবাদ, কনস্টিপেশন যেই আসবে তার সুগার প্রবলেম আসবে, থাইরয়েড আসবে, হাই ব্লাড প্রেশার আসবে, এগুলো অটোমেটিক। স্বরবিজ্ঞান বলছে তোমাদের সব কিছু শেখানো আছে, তোমাদের মধ্যে আমি দিচ্ছি, সেই জানকারি নাও। আর সুষুম্নায় কেউ খাবার খেতে পাবে না, সুষুম্নায় সংসারের কোনো কাজ চলবে না। এক একটা বাচ্চা পেদা হয়ে কেন বিকলাঙ্গ হচ্ছে, জন্মের সময় তার বাবা মায়ের স্বর কি চলছে, এইগুলো থাকবে আমার কোর্সের মধ্যে, এখানে বলছি না। নিশ্চয়ই। আমরা একেবারেই শেষের দিকে ম্যাম। হ্যাঁ আমার লাস্ট প্রশ্ন হবে ম্যাম, আমাদের তো সময় বলতে গেলে এখন তো যে হ্যাঁ, এই মানে টপিক অনেক বছরটা বড়। চলছে, এই টপিকটা বড়, হ্যাঁ বছরটাও যদি দেখা যায় আমরা একেবারে মাঝামাঝিতে রয়েছি। হুম যতটা আমাদের বছর বাকি আছে, হুম, শ্বাস চলছে। শ্বাস চলছে, এবং স্বর বিজ্ঞানের দ্বারা কি আমরা এই যে 6-7 মাস বা 5 মাস যে বাকি থাকবে সেটা কি বর্ষফল গণনা বলতে হ্যাঁ চাইছো? হ্যাঁ হ্যাঁ বর্ষফল গণনা করতে গেলে বছরে 3 দিন আছে, 3টে দিন মাত্র বছরের, এমন এমন টাইম আছে সেই 3টে দিনেই বর্ষ গণনা করা যায়। দিনগুলো কি আছে না চলে গেছে? দিনগুলো 16ই একটা জুলাই চলে গেছে লাস্ট, ওকে। আর নেই, 3টে দিন চলে গেছে। আমার স্টুডেন্টরা শিখে নিয়েছে কিভাবে করতে হয়, শিখে নিয়েছে। তো ওটা আমরা সার্চ চেক করেই করবো যে আমাদের এই বছরটা কেমন যাবে, মড়ক ধড়ক যাবে, অনেক বাড়িতে অনেক মারা যায়। তো যদি খারাপ যায় তাহলে আমরা কি করবো, আমরা অ্যালার্ট হয়ে যাব, বিয়ে শাদি করবো না ওই বছরে, টাকা ইনভেস্ট করবো না। ধরো বিয়ে হলো, ফ্রড নিকলা, চিটার নিকলা, কোথাও টাকা কেউ ইনভেস্ট করছে, সেই টাকা চোট হয়ে গেল। তো বর্ষফল আমরা আগে থেকে এইভাবে জানবো যে আমাদের এই বছরটা ভালো না, আমরা বিয়ে শাদি দেবো না, ডিভোর্স হয়ে যেতে পারে। এই হচ্ছে স্বরবিজ্ঞান শেখাচ্ছে যে তোমাদের এই বছরটা ভালো নয়, কেন ভালো নয় সেটা এখানে শেখানোর সম্ভব নয়। বর্ষফল তিথি গণনা, 3টে দিন আছে বছরের, মাত্র 3টে দিন, সেই ট্রিটমেন্ট আমরা করিয়ে থাকি। ট্রিটমেন্ট বলবো না এটা, সেটাকে আমরা জাজ করতে হয়, চেক করতে হয় যে কোন স্বর চলছে, কোন তিথি, একদম সানরাইজ ধরে আমাদের চেক করতে হয়, সেই দিনে যা সানরাইজ সেই ধরে আমাদের চেক করতে হয়। তো সেই বছরটা তার কেমন যাবে, যদি ভালো যায় সে বিয়ে করবে, তারপরে বাচ্চার জন্ম দিতে পারে, বেড়াতে যেতে পারে, ইনভেস্ট করতে পারে, নতুন কিছু ব্যবসা শুরু করতে পারে, সব কিছু তার সফলতা। তাহলে সে জেনে গেল এই বছরটা আমার দারুণ যাবে, কেন করবে না? আর অনেক মানুষ কি করছে, হয়তো তার বর্ষফলটা ভালো যাচ্ছে না, সব কিছু করলো, হাত থেকে বিজনেস পর্যন্ত ড্যামেজ হয়ে গেল। যদি জানে যে ধরো একটা মানুষের বিজনেস চলছে, ভালোভাবে চলছে, তো সেই স্বর চেক করলে যে এই বছরটা তার ভালো যাবে না, সে নতুন করে কিছু স্টেপ নেবে? সে যেটাকে আছে খুব বুঝিয়ে সুঝে, তারও রেমেডি আছে, তারও আমরা শিখিয়ে দিচ্ছি কীভাবে কী করবে। তো বুঝে সুঝে তারপরে যে হাজারবার ভাবো, তারপরে সেই কাজটা করো। অর্ডার ধরবে তো হাজারবার ভাবো, অ্যালার্ট মোডে থাকো, নতুন করে কিছু করো না, চেক করো ফ্যামিলিতে কার কী আছে। বর্ষফল জানিয়ে দিচ্ছে স্বরবিজ্ঞান। আমি এখানে মানুষ চিনি না, আমি শিখি, আমি জানি স্বরকে, এই যে আমাদের 3টে স্বর, এর উপরেই যতগুলো কথা বললাম। আর এটা আমার জ্ঞান নয়, শিবজির জ্ঞান, মাতা পার্বতীকে দিয়েছিলেন, মাতা পার্বতী ঋষি দ্বারা আমাদের দিয়ে গেছেন। এই স্বর গুপ্ত বিদ্যা, এই বিদ্যা যে শিখেছে তিনি মোক্ষ লাভ করেছেন, সর্বসিদ্ধি লাভ করেছেন। তার গলার ভয়েস, বলার টেকনিক, তার ইনটিউশন পাওয়ার, তার অভিশাপ, তার আশীর্বাদ, সব কিছু ফুলবে। সে যা চাইবে ম্যানিফেস্ট হয়ে যাবে, সে শুধু ভাববে ম্যানিফেস্ট হয়ে যাবে, যদি স্বরের সঙ্গে নিজেকে সিঙ্ক করে নেয়, ইউনিভার্সের সঙ্গে সিঙ্ক করে নেয়। তো সাধনা করতে হবে তার জন্য, সাধনা করবে না যে আমাকে করিয়ে দাও, এটা করলে পারবো না, কেউ পারবে না। আর আমি ফিজ নিয়ে থাকি, কাজ করিয়ে দিয়ে থাকি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আবারও এত Welcome. সুন্দর একটা মানে আর বিষয় নিয়ে জানা, সত্যি হ্যাঁ বলতে গেলে আরো অনেক কথা আছে যেটা হয়তো হ্যাঁ, সময়ের একটা অভাব, একটা পডকাস্টে পডকাস্টে হবে এত না, আর কথা মানুষের হয় না। একটা মানে থাকবে যে মানে এরপর কি যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, এবং কল করতে হবে, ম্যামকে নাম্বার দেওয়া আছে। কিছু বাকি আছে কি কথা, আপনার কি মনে হয় কিছু বাকি আছে, বা আপনি কিছু রাখতে চান দর্শকদের জন্য, শেখানোর জন্য? হ্যাঁ ম্যাম, আপনি কি কি শেখানো সেটা যদি রাখতে পারেন তো খুব ভালো হয়। আমি তো শেখাই প্রচুর কিছু জিনিস, যেমন কার্ড রিডিং এর মধ্যে সব কিছু আছে, যত রকমের কার্ড বেশিরভাগ আছে, পাস্ট লাইফ কার্ড, আকস্মিক রেকর্ড রিডিং কার্ড, রাইডার ব্রেকের কার্ড, তারপরে ওশোজেন কার্ড,
ওই যে চিড়ে যে ওই কার্ডটার নাম ভুলে যাচ্ছে, ওটা কি নাম, ওই চিড়ে চিড়ে থাকে না, হ্যাঁ 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 ওই হ্যাঁ। কার্ড শেখাই, রুলস রিডিং শেখাই, তার ডাইস রিডিং শেখাই, তারপরে হচ্ছে তোমার কড়ি রিডিং শেখাই, কয়েন রিডিং শেখাই, ফুল রিডিং, ফ্লাওয়ার্স রিডিং শেখাই, এগুলো রিডিং শেখাই। তবে পাস্ট লাইফ যারা করেছে তারা আমার থেকে কয়েন্স রিডিংটা ফ্রি দিচ্ছি। যারা স্বরবিজ্ঞান করবে, যারা ফুল কোর্স আমার কাছে করবে, তাদের জন্য কিছু থাকছে গিফট। সেই গিফটটা এখানে বলবো না, অনেক কিছু গিফট আমার কাছে থাকে, তাদেরকে অপশনাল দিয়ে দিই, তারা যেটা নেয় সেটা দেবো। বাহ! ঠিক আছে, মানে নিউমোলজি একটা শেখাই। মানুষ গেলে সে ভালোভাবে মানে যেটাই করুক না কেন ভালোভাবে নিচ্ছে কিছু তো, না কিছু শিখেই বেরোবে। হ্যাঁ মানে একদম পিএলআর করলেও সে ওটা শিখে শিখে বেরোবে। বেরোবে। কিন্তু আবারও আমি পিএলআর এর কথা এখানে বলে যাই, হুম। পিএলআর এ সবাই যেতে পারে না। না। আমি কিন্তু সাচ্চাই ভাবে বলে দিচ্ছি, আমি আমার কাছে অনেকে ফোন কল ছিল, আমি আগেই বলে দিচ্ছি তোমরা যেতেও পারো নাও পারো, হুম। কিন্তু আমি তোমার সঙ্গে যে সেশনটা করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা সেশন, সেটা তো আমি পয়সা রিটার্ন করবো না। তুমি চাইলে আকস্মিক রিডিং চেক করো, আমি করিয়ে দেবো, ওটাতে কোনো ফিস লাগে না। কারণ তুমি যেতে পারছো না পাস্ট লাইফে, হুম। আমি আকস্মিক রিডিং ফ্রি অফ কস্ট করে দেবো তার জন্য। এই ব্যবস্থা আমার কাছে আছে। কিন্তু অনেকে যেতে পারো না, আমার খারাপ লাগে, টাকাটা কত কষ্টে দিয়েছে আমাকে, তাই না? আর স্পিরিচুয়াল কোর্স আমাকে অনেকেই এসেছে, জিজ্ঞাসা করেছেন, অনেকে করেছে, কিন্তু অনেকটা ফিজের জন্যে, দেখো তারা বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের তথ্যকে জানবো, পুরো মোক্ষ প্রাপ্তি করব, তো তাদের জন্য তো বিশাল বড় কোর্স, তো সেই সেই তোমার এটাও থাকছে, ফিজটাও সেরকম থাকছে। নিশ্চয়ই। তো অনেকের পক্ষে হয়তো সেটা সম্ভব হচ্ছে না দেয়া, অনেকে শিখছে, কিন্তু তাদের জন্য বলছি চিন্তা করার কোনো কারণ নেই। ছোট ছোট কিছু কোর্স আমি নিয়ে এসেছি, আমার হাজবেন্ডের রিকোয়েস্টে আমাকে বললো তুমি ছোট ছোট কিছু কোর্স নিয়ে আসো সবার জন্য। তো মনের যদি ইচ্ছা থাকে আমাকে ফোন করুন, একটু একটু করে শিখুন, একসাথে এত ফিস দিয়ে সব শিখতে হবে না। আর স্বরবিজ্ঞান, স্বর সাধনার 3টে স্টেপ হয়, আমি 3টে স্টেপ রাখি না কেন বলছি, জানো তো কৌশিক, যারা ধরো একটা স্টেপ শিখলো কিছু করতে পারবে না জীবনে, কারণ এই স্বরবিজ্ঞান সাধনাটাই এত বড়, পুরোটা না শিখলে সে কিছু করতে পারবে না। অনেক জায়গায় 3টে স্টেপে শেখানো হয়, কেন জানো তো, তুমি 5,000 দাও, এই 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 দিনের এই কোর্সটা শেখো, স্বরবিজ্ঞানের এইটুকু শেখো, তারপরে 10,000 দাও, তারপরে এতটা, এইভাবে দেখতে পাচ্ছি অনেকটা টাকা চলে যাচ্ছে তাদের কাছে। হ্যাঁ। আর অডিয়েন্স ভাবছে 5,000 টাকা তো কি হচ্ছে, দিই না দিয়ে শিখি, কিন্তু আমি কি করছি, ফুল কোর্সের টাকাটা নিয়ে নিচ্ছি। ফুল কোর্স না শিখলে ওরা কিছু করতে পারবে না, বেকার শেখা, বেকার শেখা। লাস্টে কি বলবে ম্যাম কিছু জানে না। জানে না। আর আমি এই তফা নিতে চাই না, না। আমি মানে একদম ফুল কনফিডেন্সের সঙ্গে বলছি, যা আমি শেখাবো, মানুষ যদি, আমি বলি আমার স্টুডেন্টরা যারা এখন টিচার হয়ে গেছে শেখায়, আমি যে মানুষ কাঁদতে কাঁদতে হাসবে, হাসতে হাসতে তোমার কাছ থেকে যেন যায়, কষ্ট নিয়ে আসবে তোমার কাছে, কিন্তু সে যেন হাসতে হাসতে চাই, আমি কিছু পেয়ে গেছি এখান থেকে। আমি স্টুডেন্টদের বারবার জিজ্ঞাসা করি, তুমি স্যাটিসফাইড তো শিখে, তুমি আর কি জানতে চাও, আমি এই অফার দিয়ে আর কি জানতে চাও বলো, তুমি যে যা জানতে চাইবে আমি সেটাই তোমাকে বলবো। তারা ভীষণ হ্যাপি আজকে। তা বারবার জোর দিই, তুমি যেটা শিখোছো তোমার মনে কি প্রশ্ন আসছে বলো, তাদের প্রশ্ন ওয়াইজ আমি অ্যান্সার দিয়ে দিই। আমার সিলেবাস থাকে না কোনো, আমি যখন ক্লাস নিই 1 ঘন্টার ক্লাস থাকে, 2 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, তুমি আর কি জানতে চাও বলো। তো সেই জন্য আমি অনুরোধ করব, যদি আপনারা কিছু শিখতে চান স্পিরিচুয়ালিটিতে, যদি আসতে চান, বাজেটের মধ্যে কোর্স ছোট ছোট রেখেছি, একদম আমার হাজবেন্ডের রিকোয়েস্টে, উনি সবার কথা শোনেন, কারণ আমরা একই পরিবারে থাকি, সমস্ত যে জানতে চান যে কেউ ফোন করেছে, কেউ কতগুলো মানুষ কোর্স করছে, একই বাড়িতে থাকি, কোর্স করাচ্ছি, জানছে, ক্লাস করাচ্ছি, স্বাভাবিক। তখন বলছে দেখো সবার জন্য তো, সবারই শিখতে আগ্রহ, তুমি ছোট ছোট করে কিছু কোর্স আনো সবার জন্য, তাই নিয়ে এসেছি। আর স্বরবিজ্ঞান যারা শিখবে তাদেরকে ফুল কোর্স করতে হবে, কারণ সাধনা ছাড়া এই জিনিসে আপনারা লাভ দেখতে পাবেন না। ঠিক আছে, আমি এখানে তাই ওপেনলি অনেক কথাই বলে দিলাম। নিশ্চয়ই। আর এগুলো যদি কেউ, রাখাটাও দরকার না, মানুষ হ্যাঁ যাতে সড়গড় হয় ব্যাপারটা, হ্যাঁ, বুঝতে পারে। শুধু এখানে সেই রেখে দেবো ভেতরে যে এটা হতে পারে, পরে বলবো, সবটা ঠিক নয়, একটু বলতে হবে একটু বুঝতে মানুষের জন্য। দিয়ে গেলাম স্বরবিজ্ঞান। আর যদি শিখতে চান রেকি, এনার্জি সায়েন্সের যে কোনো জিনিস, কার্ড রিডিংয়ের যে কোনো জিনিস, নিউমোলজি, পাস্ট লাইফ, আকস্মিক রেকর্ড, এরকম বিভিন্ন ধরনের বহু কোর্স করিয়ে থাকি, নাম বলাটা সব মনেও পড়ছে না, এত কিছু শিখিয়ে থাকি সত্যি, নাম, মাইন্ড পাওয়ার টেকনিক শিখিয়ে থাকি, ম্যানিফেস্টেশন শিখিয়ে থাকি, তো যা কিছু, এমনকি যদি শরীর খারাপও করে, যদি কারোর কনস্টিপেশন থাকে, যোগাযোগ করুন আমার সঙ্গে, কনস্টিপেশন সেরে যাবে। ঠিক আছে, যদি মনে করেন যে হাই ব্লাড প্রেশার, সেরে যাবে, আমার সঙ্গে যোগাযোগ করুন। লো ব্লাড প্রেশার, সেরে যাবে। জ্বর সর্দি কাশি সবসময় ভুগছেন, সেরে যাবে। ঠিক আছে, যাদের এই প্রবলেমগুলো আছে, মাইগ্রেন আছে, সেরে যাবে, যোগাযোগ করুন। একটু অল্প পয়সা খরচা করে, ডাক্তারের কাছে তো দিয়েছেন অনেক কিছু, একটুখানি আমার কাছে, একটু ফিস না দিলে ভ্যালু থাকে না, কেউ ভ্যালু দেবে না, ফ্রি অফ কস্ট
অনেক সময় দিয়েছি, অনেক কিছু এখনো দিচ্ছি। যারা আমার থেকে শিখছে ফ্রি অফ কস্ট অনবরত পেয়েই যাচ্ছে, তারা ভীষণ খুশি। হুম, কিন্তু শুধু শুধু নতুন যারা আছে ফ্রি অফ কস্ট আমি তাদের দিই না, কিছু শিখবে তারপর কিছু ফ্রি অফ কস্ট। নিশ্চয়ই। তো সেখান থেকে যদি কোনো প্রবলেম থাকে, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, আসতে পারেন, কিছু শিখুন, নিজের জীবনকে ডেভেলপ করুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ধন্যবাদ সবাইকে। আর থ্যাংক ইউ। খুব ভালোবাসা দিয়েছি, এর আগের ভিডিওতেও আমি অনেক পেয়েছি, অনেক ফোন কলস, মানুষের অনেক ভালোবাসা, এটাই তো আমার দরকার। ব্লেসিংস, আপনাদের ব্লেসিংস, যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসেছেন, কমেন্ট করেছেন কৌশিকের এতে বা আমার নিজের চ্যানেলেও করেছেন, আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের ভেতরে যে ঈশ্বর আছে সেই পরমাত্মাকে আমি প্রণাম জানাই। আপনারা ভালো থাকুন, হ্যাপি থাকুন। আর শিব সরোদয় এই যে শ্রাবণ মাসে শিব মাতা পার্বতীর কাছে সবার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি। ধন্যবাদ। আর কিছু বলার নেই, আমার ম্যামই সব বলে দিয়েছে এবং সত্যিকারে বলতে গেলে ম্যামকে সত্যি খুব সুন্দর লাগছে আজকে। আগেরবারও Thank ম্যামকে you, বলেছিলাম, thank কারণ you, আগেরবার thank you, পুরো thank you. ঘরোয়া সাজ আপনার। I am very beautiful. I am looking very beautiful. নিজেকে সবসময় বলি I am looking very beautiful. আমি কনফিডেন্সের সঙ্গে কথা বলতে ভালোবাসি, মানুষকে বোঝাতে ভালোবাসি, এই বিষয়ে কথা বলতে ভালোবাসি, আর নিজেকে আমি সবসময় একটা দারুণ মোডে রাখতে ভালোবাসি। এটাই তো পজিটিভ। অনেক কিছু শিখলাম আজকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, নাম্বার দেওয়া আছে, কল করতে হবে, জানতে হবে, ভালোবাসতে হবে। আর আজকে আমাদের গেস্ট আছে সুজাতা ম্যাম এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার ম্যাম।